it. It should be there. আমি তারপরে একটু শিওর হয়ে নেই। স্যার গত ক্লাসে ভিডিওটা দেন নাই। আচ্ছা, লেট মি ফিনিশ। হতে পারে, ইয়েস। ওকে, দিয়ে দিব, কারণ এটা কনভার্সন শেষ হয়েছিল না তখন আই লেফট। ওকে, দিয়ে দিব আমি আসলে। ওকে, আজকেরটার সাথে দিয়ে দিব। গতটা আসলে কনভার্সন হতে দেরি হয়েছিল, আমি বেরিয়ে গেছিলাম। ওকে, আজকে আমরা বয়লারের চ্যাপ্টারটা শেষ করব। গতদিন আমরা বয়লারের বেসিক জিনিসগুলো দেখেছি, আজকে দুটো একসাথে মিলবে। আমি যদি একটু কুইক রিভিউ করতে করতে যাই, বয়লার ইজ সামথিং which produces steam at a given pressure and temperature, এবং আমরা দেখেছি its main uses is in the power generation, in the industrial applications, also in the buildings for heating purposes, যেটা আমরা গতদিন বলেছি। বয়লারের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা বয়লার এফিসিয়েন্সি এন্ড ক্যাপাসিটি নিয়ে বলেছি, বাট আমরা এখানে ফায়ার টিউব বয়লার নিয়ে যে কথাটা বারবার বলছিলাম, যে প্রত্যেকটা বয়লারই বিভিন্ন টাইপের হতে পারে, বাট ফান্ডামেন্টালি দে আর ডিফারেন্ট টাইপস। স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা ছবি দেখতে পাচ্ছ? স্যার না স্যার, স্যার স্যার আমরা টিমস হ্যাঁ, স্যার। দেখতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ফায়ার টিউবে আমরা যেটা বলেছিলাম যে ফায়ার উইল বি ইনসাইড দ্য টিউবস এন্ড ওয়াটার উইল সারাউন্ড দ্য টিউবস, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স। ফায়ার টিউব বয়লার হচ্ছে এটা, আর ওয়াটার টিউব বয়লারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ওয়াটার উইল সারাউন্ড দ্য টিউব। এখানে এই বয়লারটাকে আবার একটু ব্যাখ্যা করি, so that you get a very good idea of the characteristics, so that আমরা যখন ওয়াটার টিউব বয়লার একটু পরেই বলবো তখন যাতে এটা কাজে লাগে। এখানে খেয়াল করে দেখো, বিগ কন্টেইনার কন্টেইনস এ লট অফ ওয়াটার, যেটার মধ্যে দিয়ে টিউব গিয়েছে, কাজেই আমরা যদি এটা একটা ভলিউম চিন্তা করো, ইটস এ বিগ ড্রাম, এর মধ্যে দিয়ে সরু সরু টিউবের মধ্যে দিয়ে হট গ্যাস যাওয়ার মেকানিজম করা আছে। এই পাইপ, এখানে ফার্নেস আছে, এখানে কোল বা আদার ফিউয়েল, ইট ক্যান বি গ্যাস ইজ বার্নড, হট গ্যাস এদিক দিয়ে বের হয়ে যায়। ফলে এই টিউবগুলোর মধ্যে দিয়ে যখন যায় তখন ইট গেটস হট, পানিটা গরম হয়, আস্তে আস্তে যে স্টিম প্রডিউস করে এবং এখানে জমা হয়। ফলে তোমরা একটু যদি চিন্তা করো, দেখো তোমরা যদি এই ভলিউমটা চিন্তা করো, যে পরিমাণ পানি থাকে সেই তুলনায় কিন্তু টিউবের ভলিউম খুবই কম। ফলে দেখা যায় যে অনেক বেশি ওয়াটার ইজ সারাউন্ডেড বাই ভেরি স্মল অ্যামাউন্ট অফ টিউব ক্যারিং দ্য হট গ্যাসেস। সেই হট গ্যাসগুলোকে আমরা ফ্লু গ্যাস বলছি, এবং এদিক দিয়ে বের হয়ে যায়। এবং আমরা দেখেছি যে দেয়ার আর সার্টেন কম্পোনেন্টস, যেখানে সেফটি পারপাসের জন্য আমরা দেখবো সেফটি ভালভস আর দেয়ার। আজকে আমরা এগুলো ডিটেল ওয়ার্কিং প্রিন্সিপাল দেখবো। স্টিম স্টপ ভালভ ইজ দেয়ার, প্রেসার গ্যাস ইজ দেয়ার, এবং এখানে আমরা দেখছি যে ওয়াটার লেভেল ইন্ডিকেটর ইজ অলসো দেয়ার, এন্ড অলসো এখানে দেখা যাচ্ছে একটা হিট চেক ভালভ, এখানে ব্লো অফ কক, যেটা হচ্ছে খুলে দিয়ে ময়লা পানিকে ড্রেইন আউট করার জন্য। এবং আমরা দেখেছি যে এই বাক্সটাকে আমরা স্মোক বক্স বলি, এবং ফিউজিবল প্লাগটাকে আমরা গতদিন বলেছিলাম যে এটা আসলে কোনোভাবে যদি পানির লেভেল এই লেভেলের নিচে নেমে যায়, হোয়াট উইল হ্যাপেন দেন, এই মাথাটা ইট উইল বি এক্সপোজ টু দ্য স্টিম। স্টিমের টেম্পারেচার কিন্তু বাড়তে পারে, পানির টেম্পারেচার কিন্তু বাড়ে না। পানির টেম্পারেচার স্যাচুরেশন টেম্পারেচার উপর কোনো অবস্থাতে বাড়ে না, বিকজ ইটস লিকুইড। ফলে এই লেভেলটার নিচে যখনই ওয়াটার নেমে যাবে, this portion will be exposed to the steam, so এই গ্যাসের টেম্পারেচার থাকে অ্যারাউন্ড 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই মেটালটা, যেটাকে আমরা বলছি ফিউজিবল প্লাগ, এই গলে নিচে পড়ে যাবে। এটা গলে পড়ে যাওয়ার সাথে সাথে সিনারিওটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে, বিকজ এই পাশ হচ্ছে ওপেন পাশ, দ্য প্রেসার ইজ অ্যাটমসফেরিক, ভিতরে আগে ছিল হাই প্রেসার, সো ওয়াটার কান্ট বি above 100 degrees centigrade at atmospheric pressure. So immediately এখানে যা পানি ছিল পুরাটা it will start to evaporate very quickly, এবং আমরা দেখতে পাবো সাথে সাথেই স্টিম হবে। স্টিম হয়ে একটা বড় অংশ এদিক দিয়ে বের হয়ে যাবে, বাট যে পরিমাণ স্টিম হবে এদিক দিয়ে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে টিউবের সাইজ ইজ নট দ্যাট গুড এনাফ। মোস্ট অফ দ্য স্টিম উইল কাম হিয়ার এন্ড ইট উইল এক্সটিংগুইশ দ্য ফার্নেস, আগুন নিভাই দিবে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সেফটি ডিভাইস। আমরা এখানে যখন দেখেছিলাম লোকোমোটিভ বয়লার, এখানে একটা কম্পোনেন্ট খুব চমৎকার ভাবে দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলছিলাম এখানেও আছে, বাট এটাতে এত ক্লিয়ার নেই। এখানে
খেয়াল করে দেখো, স্টিম ইজ কালেক্টেড ফ্রম হিয়ার। ফলে এখান থেকে যে একটা কম্পোনেন্টের মধ্যে দিয়ে যে এখানে টিউবের মধ্যে দিয়ে এসে দেখো এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে একটা সার্কেল করে সাপ্লাইয়ে চলে যাচ্ছে। এইখানে যে জিনিসটা হচ্ছে, এই স্মোক গুলার টেম্পারেচার কিন্তু মেবি 700-800 ডিগ্রি বা সামথিং লাইক দ্যাট। তো এদিক দিয়ে যখন স্টিম যাচ্ছে, ফ্লু গ্যাস যাচ্ছে, এই টিউবটা কিন্তু নট ইন টাচ উইথ দ্য লিকুইড ওয়াটার। সো এখান থেকে যদি আমি সাপ্লাই নেই, দেন ইউ শ্যাল সি ভেরি হাই টেম্পারেচার স্টিম। ইটস এ সুপার হিটার। সাধারণভাবে ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রিতে যে বয়লার গুলো দেখবো ওখানে সাধারণত সুপার হিটেড স্টিম থাকে না, বাট ইন মোস্ট কেসেস আমাদের এটা আমরা পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইট ইস দেয়ার। সো ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে ইউ হ্যাভ টু সেপারেট স্টিম ফ্রম দ্য লিকুইড কন্টেনার, আফটার দ্যাট ইউ সি ইট ইজ প্রিহিটেড। এইখানে কম্পোনেন্ট গুলোর মধ্যে আরেকটু যদি দেখো, দিস দ্য স্টিম সেফটি ভালভ, এখানে যদি একটা দেখাচ্ছে আসলে এটা অ্যাটলিস্ট দুটো থাকে। দেয়ার আর সার্টেন প্রেসার গেজেস, এবং আমরা দেখতে পাচ্ছি দ্য ফিউজিবল প্লাগ ইজ হিয়ার। এখানে এমন ভাবে থাকে এটা যদি কোনো কারণে এটা যদি উপরে পানির লেভেলটা নেমে যায়, এটা এটা গলে পড়ে যাবে। এখানে ওয়াটার গেজ আমরা দেখতে পাচ্ছি, দ্য ব্লো অফ কক ইজ দেয়ার। সো দিস আর দ্য সাম অফ দ্য থিংস যেটা ফায়ার টিউব বয়লারে থাকে। Now we move to water tube boiler. Water tube boiler is a very, very big boiler. In most cases, you don't see them in the industry. So the fundamental shape is there will be certain drums. You see, there is a one drum, there's another drum. এইখানে যেটা হয়, water is fed to this upper drum, কোন একটা upper ড্রামে দেওয়া হয়। So what happens, এইখানে পানিটা যে পানিটা কথাগুলো মাইক্রোফোনে বাড়ি খাচ্ছে স্যার। হ্যাঁ স্যার মাইক্রোফোনটা মুখ থেকে একটু দূরে রাখেন। বাসির মাইক্রোফোনটা একটু মানে মুখ থেকে একটু দূরে রাখলে স্যার কথাগুলো একটু ভালো শোনা যাবে আর স্যার। এবার মানে কথাগুলো জি স্যার এবার ঠিক আছে। খাইছে, ওকে। ফলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, পানি যখন এখানে আসবে ফিড ওয়াটার, এখানে যখন দিচ্ছি, ইন জেনারেল ফিড ওয়াটার ইজ স্লাইটলি কুলার। সো হোয়াট হ্যাপেন্স, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যে হায়ার ডেন্সার ওয়ান উইল গো টু দ্য ডাউনওয়ার্ড, এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে যে নিচের ড্রামটার দিকে যাবে। এইটাও কিন্তু পুরাটা ভর্তি থাকবে পানিতে। সো হোয়াট হ্যাপেন্স, এই টিউবগুলো যখন আগুনের মধ্যে দিয়ে যাচ্ছে, সো ইট উইল গেট হট। ফলে ইট উইল ক্রিয়েট সার্টেন ন্যাচারাল সার্কুলেশন, এদিক দিয়ে পড়তে থাকবে এবং এদিক দিয়ে হালকা হলে সে উপরে উঠতে থাকবে। সো ইট উইল প্রডিউস স্টিম। সো হোয়াট হ্যাপেন্স, এই ড্রামের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে যা স্টিম প্রডিউস করবে, ইট উইল বি অ্যাকুমুলেটেড এট দ্য টপ, এবং এইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখান থেকে সাপ্লাই নেব। এই ভালভটার নাম কি? সাপ্লাই ভালভ। If you remember, এটাকে স্টিম স্টপ ভালভ আমরা বলি, বাট বেসিক্যালি এটা সাপ্লাই ভালভ, মানে এটা সাপ্লাই রেগুলেট করবে, ঠিক আছে? সো এদিক দিয়ে আমরা স্টিপ নিচে। সো দিস ইজ ইন এ সেন্স দ্য ভেরি বেসিক ওয়াটার টিউব বয়লার, যেটা আমরা ডিটেল একটু পরে দেখবো। সো আমরা যদি দেখি, ওয়াটার টিউব বয়লার ইজ such kind of boiler where the water is heated inside the tubes and hot flue gases surround the tubes. এখানে খেয়াল করে দেখো, টিউব যদি ফাটে, সাধারণত ড্রামগুলো এমন ভাবে বানায় সেটা ফাটার কোনো সুযোগ নেই, বিকজ এটা অনেক মোটা পুরু বানায়, টিউবগুলো সাধারণত পাতলা থাকে। তো এইখানে যখন আমরা দেখতে পাবো যে এই টিউবগুলো যদি ফেটে যায়, ম্যাক্সিমাম পসিবল যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আগুনটা নিভে যাবে। এইখানে দেখা যাচ্ছে যে লার্জার অ্যামাউন্ট অফ হিটিং সারফেস ইজ অ্যাচিভড, বিকজ আমরা এখানে টিউবগুলা সরু সরু টিউব দিয়ে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টিউব ক্যান বি পসিবল, ফলে হিটিংটা ভালো হয়। ডিউ টু কনভেকশনাল ফ্লো, যেটা আমরা একটু আগে বললাম, মুভমেন্ট অফ ওয়াটার ইজ মাচ ফাস্টার দ্যান দ্য ফায়ার টিউব বলার, এখানে খুব দ্রুত মুভ করে। তার কারণ হচ্ছে যখন স্টিম হয় সাঁই করে উপরে উঠে যায়, উপরে যখন উঠে যায় এখানে শর্ট পড়ে, এদিক দিয়ে সার্কুলেশন খুব দ্রুত হতে থাকে। এবং এটা তোমরা নর্মাল একটা বড় প্যানের মধ্যে যদি পানি গরম করো, তখনও দেখবো পানির মধ্যে সার্কুলেশন কিন্তু সাংঘাতিক। একদিকে যখন গরম হয়, চুলার সেন্টারে বেশি গরম হয়, সেই জন্য দেখবা সেন্টার থেকে খুব দ্রুত উপরের দিকে উঠতে থাকে আর চতুর্দিকে। সো এখানে হিট ট্রান্সফার, টিউবগুলো কোন ম্যাটেরিয়ালস এর হয়? এই টিউবগুলো সাধারণত কিসের হওয়া উচিত বলো? কপার। হ্যাঁ, তাহলে এই কোর্সটার উদ্দেশ্যটা ঠিকই আছে। কপার কি হাই প্রেসার নিতে পারবে?
স্যার স্টিল হবে। এটা স্টিল, নট অনলি স্টিল, এই ইন ওয়াটার টিউব বয়লারের ক্ষেত্রে ইন মোস্ট কেসেস এই স্টিলটাকে বলে সিমলেস স্টিল বলে। এই শব্দটা খেয়াল করে, আমি হয়তো পরে বলতাম, এটাকে সিমলেস স্টিল বলে। সিমলেস স্টিলটা কি টাইপের স্টিল একটু আইডিয়া করার চেষ্টা করি। তোমরা দেখছো, ধরো এই যে ধরো ইলেকট্রিক্যাল ইনসুলেশন ওয়্যার, কোনো কোনো তারের মধ্যে দেখবে, কভারের মধ্যে দেখবে একটা যখন ধরো যে তোমরা যে বাসায় যে তারগুলা দেখো, ইন মোস্ট কেসেস দেখবা যে তারের মধ্যে কোনো ওই যে উপরে যে ইনসুলেশনটা, এটা একটা কন্টিনিউয়াস না, এর মধ্যে কিন্তু কোনো ইয়া নাই, মানে জয়নিং এর কোনো ইয়া নাই, তাই না? খেয়াল করছো? জি স্যার। বাট এর মধ্যে তারটা ঢুকাইলো কেমনে জয়েন না করে? তাহলে তো দেখো 100 মিটার লম্বা তার হলে প্লাস্টিকও বানাচ্ছে, ইয়েও একসাথে বানাচ্ছে না? চিন্তা করে দেখো কেমনে ইয়াটা দেবে, কভারটা জয়েন না করলে। বাট একটু যদি বানানোর সময় একবারে দিয়ে দেয়। একবারে দিয়ে দেয়, বাট একটু কম দামি তারগুলোর মধ্যে সেটা থাকে না। তোমরা যদি পানির পাইপ খেয়াল করো, তোমরা খুব কেয়ারফুলি দেখলে দেখবা কোনো কোনো পানির পাইপে একটা জয়নিং এর দাগ দেখা যায়, বুঝছো? এরপরে তোমরা যখন দেখবা যে কোনো কোনো পানির পাইপে একটু চতুর্দিকে ঘুরাইলে দেখবা একটা জয়নিং এ, অর্থাৎ মেটালটাকে বেন্ড করে একটা জয়নিং করে দেওয়া হয়। এখন এই জয়নিংটা যখন করা হয়, মোস্ট অফ দ্য স্টিলের পাইপে আসলে জয়নিং করা থাকে, মোস্ট অফ দ্য স্টিলের পাইপে জয়নিং করা থাকে। বাট এই জয়নিংটা হচ্ছে সবচেয়ে দুর্বল অংশ, ফলে জয়নিং না করে যদি বানানো যায়, ইট বিকামস ভেরি ভেরি স্ট্রং। ফলে ওয়াটার টিউব বয়লার ইন মোস্ট কেসেস যে বানানো হয় সিমলেস পাইপ দিয়ে। তোমরা শব্দটা খেয়াল করবা যে এক্স্যাক্টলি সেম লুকিং পাইপের মধ্যেও সিমলেস পাইপ ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। তার কারণ হচ্ছে সে যখনই আগুনের মধ্যে দেওয়া হয়, তার যেহেতু কোনো জয়েন্ট নাই, তার চতুর্দিকে বিহেভিয়ার হচ্ছে একই রকম। বাট আনফরচুনেটলি এটা ওয়ার্ল্ডের খুব বেশি জায়গায় এটা বানাইতে পারে না, হাই প্রেশার সিমলেস টিউব খুব বেশি জায়গায় বানাতে পারে না। বিকজ ধরো 100 মিটার টিউব বানাবে, কেমনে বানাবে বলো দেখি, একটু চিন্তা করে। কেমনে বানাবে 100 মিটার একটা টিউব যখন বানাবে? স্যার কোনো ফ্রেম ইউজ করবে কি? হ্যাঁ, জয়েন্ট করে মানে জয়েন্ট করে বানানো খুব সহজ। মেটাল নিবে, এটাকে সার্কুলার করবে, তারপর ওয়েল্ডিং করে দিবে, তারপর সুন্দর করে ঘষে দিবে, তাই না? যাতে বোঝা না যায়। উপরে পলিশিং করে দিবে অথবা আরেকটা মেটালের একটা হালকা লেয়ার ফেলে দিবে, সো দ্যাট ইউ ডোন্ট নো। মোস্ট অফ দা পাইপ আসলে ওইভাবেই বানায়, টুইস্ট করে সার্কুলার শেপে নিয়ে আসে রোলার দিয়ে, তারপরে এক কোণা দিয়ে ওয়েল্ডিং করে দেয় এক লাইন দিয়ে, তারপরে ওটাকে পলিশিং করে করে উপরে একটা মেটাল ইনসুলেশন লেয়ার ফেলে দেয়, মেটালের একটা চমৎকার লেয়ার ফেলে দেয়, সো দ্যাট দেখা যায় না। কিন্তু এইটা কেমনে বানাবে কেউ চিন্তা করে বলতে পারবা? একটু চিন্তা করে দেখো, 1 ইঞ্চি ডায়ামিটারে যদি ধরো আমি পাইপ বানাচ্ছি, 1 ইঞ্চি না ধরো 1/2 ইঞ্চি বানাচ্ছি, 100 মিটার যদি পাইপ বানাতে হয়, খেয়াল করে দেখো স্ট্রেইট 100 মিটার একদম ইয়ের থেকে বেরোতে হবে, ওইভাবে মেটাল গইলা বেরোতে হবে, ওই এক্স্যাক্টলি ওই শেপ হয়ে, তাই না? মাঝখানে যদি কিছু থাকে সে কি হবে? মাঝখানে কি কিছু রাখা যাবে অন্য কোনো মেটাল? না স্যার, তাহলে স্ট্রেট হবে না। তার কারণ হচ্ছে কি, এটা তো অত্যন্ত গরম একটা কিছু হয়ে, গরম মেটাল, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। স্টেনলেস স্টিল তো এটা খুব হাই টেম্পারেচার। এখন খেয়াল করে দেখো, এটা ধরে স্ট্রেট বের হয়ে যাচ্ছে, 100 মিটার যখন বের হবে, একটু চিন্তা করে দেখো সে কি সার্কুলার শেপ থাকবে? নরম না এটা? ইলেকট্রিক্যাল হয়ে যাবে না? আর মোটামুটি 2-3 ফিট যাওয়ার পরে তার কি অবস্থা দাঁড়াবে একটু চিন্তা করে দেখো, সে বাঁকা হয়ে যাওয়ার চেষ্টা করবে না? এবং এটা দিয়ে যদি কোনো কিছুতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করো, সাপোর্টটা তো এত গরম না, সাপোর্টটা এত গরম না স্যার থাকলে বার দিয়ে দেওয়া যায়, হ্যাঁ? ভিতরে বার রাখা যায়, একটা পরে বের করে নিলাম। আচ্ছা, তুমি বার দিলা, এই চিন্তাটা আমি করতেছিলাম। তুমি এটা বার যখন দিবা, বার কিন্তু এই টেম্পারেচারে টিকতে হবে, তাই না? জি স্যার। এরকম টেম্পারেচারে টিকতে পারে অন্য কোনো মেটাল আছে স্টেনলেস স্টিলের চেয়ে? প্লাটিনাম, তাই না? ইজ ইট ফিজিবল? জি স্যার। ফিজিবল। প্লাটিনামে ভরি জানো কত? আর প্লাটিনামের দাম তো স্যার অনেক স্যার, সোনার চেয়ে অনেক বেশি দাম, জিনিসটা বুঝছো?
ফলে ওইটা বানায় পারবে না। আর 100 মিটার লম্বা প্লাটিনামের টিউবের চেয়ে ওটাকে ব্যাংকে রাখলে অনেক বেশি লাভ হবে। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, অর্থাৎ পারফেক্ট শেপে রাখা, সার্কুলার মেনটেন করা, 100 মিটার লম্বা মেনটেন করা এবং কোন রকম ভাবে কোনো হোলস থাকতে পারবে না, আদার্স ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। চেষ্টা বুঝছো? ফলে এই জিনিসগুলা চীনেও বানায়, বাট মোস্টলি ইউরোপে বানায়। আমি কয়েক বছর আগে এরকম একটা ফ্যাসিলিটিতে দেখতে গিয়েছিলাম বেলজিয়ামে। তারা বলছিল যে হ্যাঁ আমি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দেখেছি, বিকজ খুব ক্রিটিক্যাল যন্ত্রপাতি যখন এই টাইপের ইউজ করে অনেকে শিওর হতে চায় যে তাদের কম্পোনেন্ট ঠকানো হচ্ছে না। ফলে ওইরকমই একটা সরকারি প্রজেক্টের সাথে আমি গিয়েছিলাম দেখার জন্য। এবং তাদের জিজ্ঞেস করলাম তোমরা কি 100% তোমরা বানাও? বানানো ফ্যাসিলিটি আমি দেখলাম বানাচ্ছে। বললো যে 100% বানাই না, অ্যারাউন্ড 50% চায়নায় বানাই। আমরা ভিমরি খাইলাম যে তাহলে তো এটা হইলো না। তখন বললো যে হ্যাঁ, চায়নাতে যেটা বানায় ওইটা কোয়ালিটি কন্ট্রোলের ডিপার্টমেন্ট হচ্ছে বেলজিয়ামের লোকজন থাকে। এটা বুঝছো? সো দিস আর সিমলেস পাইপ, কোন রকম ইয়ে থাকে না, মানে বেন ইয়া থাকে না, জয়েনিং থাকে না। তোমরা ছোট এটাকে দেখতে পাবা তোমাদের ইয়ে থেকে যে হাতির পুলের থেকে শুরু করে বাংলা মোটরের দিকে দেখবা কিছু ইয়ের দোকান আছে, এই স্টিলের ফার্নিচার বানায় রাস্তার পাশে দেখবা। তারা মাঝে মাঝে দেখবা স্টেনলেস স্টিলের টিউব বাঁকায় বাঁকায় 1 মিটার 2 মিটার লম্বা টিউব দিয়ে ইয়ে বানায়। ওগুলাই দেখবা হাত দিয়ে ঘুরাইলে দেখবা সিমলেসের মতো মনে হয় অ্যাপারেন্টলি। বুঝছো? মানে কোনো জয়েন্ট থাকবে না, হাত দিয়ে ঘুরাইলে চকচকায়। সো বয়লারের ক্ষেত্রে ইট দি পাইপ ইজ সিমলেস পাইপ। এইখানে দে আর ভেরি ভেরি হাই প্রেশার, ইন অর্ডার অফ 140 atmospheric pressure can be obtained quite smoothly, বাট তার চেয়ে হাই প্রেশারের বয়লারও আছে, কাজে তার চেয়ে হাই প্রেশার টিউবও আছে। দে আর ভেরি ভেরি এক্সপেন্সিভ। ওয়ান অফ দ্য রিজন ওয়াটার টিউব বয়লার্স আর সো এক্সপেন্সিভ বিকজ অফ দ্য টিউবস। টিউবস গুলো খুবই দামি, খুবই দামি এটার জন্য। এখন এখন যদি আমরা একটু দেখি ওয়াটার টিউব বয়লারের একটা ছবিটার দিকে একটু একটু কেয়ারফুলি দেখো আগে কয়েক মিনিট, ঠিক আছে? তারপরে আমি ব্যাখ্যা করছি, ছবিটা একটু দেখো। এখানে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। এখানের এই টাইপের ছবি আমি পরীক্ষার জন্য আঁকতে দেই, খেয়াল করে দেখো, ইট ডাজন্ট লুক সেম। এখানে দেখো, ওইখানে আমরা একটু আগে যে ড্রামের মতো দেখিয়েছি, বেসিক্যালি ইট ক্যান বি সিঙ্গেল ড্রাম অলসো, ইট ডাজন্ট ম্যাটার। সো ইটস এ বিগ ড্রাম। এইখানে একটা ইজ এ রাইজার, আর এটা হচ্ছে ডাউন কামার। আগের ছবিতে যেটা ছিল, যেটাতে উঠে হচ্ছে রাইজার, যেটাতে নামে সেটা হচ্ছে ডাউন কামার। এইখানে খেয়াল করে দেখো পানিগুলা এই পাশে একটু কোনাকুনি ভাবে, এদিক দিয়ে গরম অংশটা ফার্নেস এখানে। সো ভেরি হট গ্যাস উইল বি দেয়ার। এদিক দিয়ে যে এদিক দিয়ে ঘুরে এখানে বাধা দেওয়া আছে, এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এদিক দিয়ে ঘুরে ফিরে এদিক দিয়ে চলে যাবে চিমনি দিয়ে। সো এখন যদি আমরা দেখি, সবচেয়ে গরম অংশ থাকবে এই জায়গায়, বিকজ এয়ার ফুয়েল মিক্সচার বার্ন হচ্ছে এই জায়গাটায়। ফলে এইখানে পানি যখন গরম হচ্ছে, এদিকে সবচেয়ে গরম অংশ থাকবে। সো দেয়ার ইজ এ গুড পসিবিলিটি এই অংশে সে স্টিম প্রডিউসড হবে। এই অংশে যখন স্টিম প্রডিউসড হবে, এদিক দিয়ে উপরে উঠে যাবে, উপরে উঠে যে এই পাশে যে বেরোবে, বের হয়ে যে ড্রামের উপরে জমা হবে। সো দিস ইজ দ্য মেকানিজম। সো চতুর্দিকে আগুন, আগুনের মধ্যে দিয়ে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টিউবস আর দেয়ার। সো এই প্রসেসটা চলতে থাকবে। আমরা যদি স্টিম এদিক দিয়ে নিয়ে নেই, কোনো এই যে এদিক দিয়ে যদি স্টিম নেই, অথবা অন্য কোনোভাবে নেওয়া যায়, এদিক থেকে যদি আমরা নেই, হোয়াট হ্যাপেন্স, যখনই স্টিম একটু কমতেছে, এদিক দিয়ে পানি নামতেছে, নেমে গরম হচ্ছে, স্টিমে প্রডিউসড হচ্ছে, ফাইন। এখন আমরা যদি এখানে দেখি, there are also certain safety devices. If you look at it, you shall see there are water gauge, যে এখানে পানিটা থাকার কথা এই মাঝামাঝি জায়গায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ফিড ওয়াটার ইনলেট, এখানে পানিটা দেওয়া হয়। প্রেসার গেজ, এইটা হচ্ছে ড্রাম, ইজ দ্য সেফটি ভালভ। এটা হচ্ছে স্টপ ভালভ, এটা দিয়ে আমরা এখন বুঝতে পারছো যে স্টপ ভালভ দিয়ে আসলে আমরা স্টিম নেই, এটা স্টপ ভালভ বলা ঠিক নয়। ম্যান হোল, যেটা দিয়ে তুমি ঢুকতে পারবা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে চিন্তা করে দেখো, যে পরিমাণ টিউবের সাইজ আছে সেই তুলনায় কিন্তু পানি অত বেশি না। আগের ছবিটা চিন্তা করো,
প্রচুর পানি, অল্প পরিমাণ টিউব। এখানে দেখো পানির পরিমাণ খুব বেশি না, কিন্তু আগুন অনেক। ফলে এখানে অল্প পরিমাণ পানি প্রচুর সারফেস এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে খুব দ্রুত সে এভাপোরেট করে। সেই জন্য দেখা যায় ওয়াটার টিউব বয়লার 1 টন পার আওয়ার স্টিম বানাতে যে পরিমাণ তার পানি স্টকে থাকতে হয়, ওয়াটার টিউব বয়লারের চেয়ে ফায়ার টিউব বয়লারের অনেক বেশি বেশি থাকতে হয়। তোমরা এখানে যদি কালার কোডিং গুলো দেখো, ইটস দ্য ফ্লু গ্যাস। ফ্লু গ্যাস হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচার, যেটা বার্ন করে হট হচ্ছে। ওয়াটার সার্কিটটা হচ্ছে দেখতে পাচ্ছ এই, এবং এখানে দেখতে পাচ্ছ স্টিম সার্কিট। এবং দেখো এইখান থেকে এক্স্যাক্টলি আগের মতো করে যদি আমরা চিন্তা করি, এই জায়গা থেকে আমরা এই পানি স্টিম নিচ্ছি, এই জায়গার থেকে যে স্টিমটা নিচ্ছি এটা গ্যাসিয়াস ফর্মে আছে, গ্যাসিয়াস ফর্মে এসে, ইয়েস কেউ কিছু বলতে চাচ্ছ? ওকে, গ্যাসিয়াস ফর্মে আছে। এইখান থেকে স্টিমটা যদি নেই, এখানে ইট ইজ ইন টাচ উইথ দ্য ভেরি হট ফ্লু গ্যাস, সো এখান থেকে যে স্টিমটা বেরিয়ে যাবে সুপার হিটেড। সো সুপার হিটেড স্টিমের টেম্পারেচার কত হতে পারে, কেউ বলতে পারবা? স্যার 560 ডিগ্রি 560 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি যে এই বয়লারটা যেটা, এটা 560 এ তুলবে না, বাট পাওয়ার প্ল্যান্টের কোনো কোনো বয়লারে ইট ক্যান বি অ্যাজ হাই অ্যাজ 550 ডিগ্রি সেন্টিগ্রেড অর 560 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে চিন্তা করে দেখো, এর কিন্তু কোনো লিমিটেশন নাই, এটা 1000ও তুলতে পারা সম্ভব। কেউ যদি এই টিউবটা এনে এদিকটা এনে যদি এইখানে ঢুকায় দেয়, বুঝতে পারছো, ইট ক্যান বি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। কাজে এইটা এটা একটু খেয়াল করছো, কেউ বলো না, এটা জিজ্ঞাসা করো নাই যে এই জায়গায় কেন দিল না, তাহলে তো বেশি গরম হতো। এই জায়গায় দিলে একদম সরাসরি 1000-এর টাচে চলে আসতো। আমরা সেটা চাই না, আমরা চাই সে একটু ঠান্ডা হয়ে এখানে টাচে আসুক। সেই জন্য ডিজাইনাররা অনেক রকম চিন্তা ভাবনা করে করে, বুঝতে পারছো। আদারওয়াইজ কিন্তু বেকায়দা হয়ে যেত, বেশি গরম হয়ে যেত, বেশি গরম হলেও আরেক বিপদ। ফলে এখানে হিসাব করে দেখছে ইঞ্জিনিয়াররা, এইখান থেকে বেরোচ্ছে 1000-1200 ডিগ্রি সেন্টিগ্রেড, এদিক দিয়ে যাওয়ার সময় ইট ইজ লুজিং মোস্ট অফ দ্য হিট, বিকজ এইখানে কিন্তু পানির টেম্পারেচার 150 ডিগ্রি বেশি না, 150 ডিগ্রি বেশি না ধরো। ফলে এখানে সে ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানে হয়তো 500-600 আসছে, সো ইট ইজ হিটেড হিয়ার। সো এখানে তোমরা যদি একটু দেখো কম্পোনেন্ট ওয়াইজ, দেয়ার আর সার্টেন কম্পোনেন্টস যেটা আমার সেফটির জন্য দরকার। প্রেসার গেজ, সেফটি ভালভ, স্টপ ভালভ, ওয়াটার গেজ। এখানে কি ফিজিবল প্লাগ আছে? নাই স্যার। না স্যার। থাকে কোথাও, সাধারণভাবে থাকে কোথাও, বুঝতে পারছো। ফিজিবল প্লাগ থাকবে কোথাও কোথাও থাকবে, সেটা দেখায় নেই, বাট ইট ইজ দেয়ার। এখানে দেখো ইন টার্মস অফ কম্পোনেন্ট অনুযায়ী, এখানে ব্লো অফ পাইপ আমরা দেখছি, ম্যানহোল দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য চিমনি, দেয়ার উইল বি হান্ড্রেডস অফ কম্পোনেন্টস। এটা দিস ইজ এইখানে চিন্তা করে দেখো, টিউব ফাটলে তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এইটা সাধারণত ফাটে না, কারণ এটা যেহেতু হিট ট্রান্সফারের জন্য না, এটা সাধারণত অনেক পুরু মেটালের করে, কারণ এটা হচ্ছে কন্টেইনার, এবং এটা অনেক পুরু মেটালের করে। ফলে টিউব রেগুলারই ফাটে। একটা টিউব যদি ফেটে যায়, ফাটবে তো না, লিক হলে কি হবে, ম্যাক্সিমাম হবে আগুনটা নিভে যাবে। তবে অন মেনি ওকেশনস দেখা যায় যে এইরকম জায়গায় প্রত্যেকটা টিউবের সাথে এটাকে বন্ধ করে দেওয়ার একটা মেকানিজম থাকে। শত শত টিউব থাকলে ফলে একদম যে টিউব নাই, এটাকে না বন্ধ করে চালানো যাবে না সেটা না, সাধারণত দেখা যায় এখানে বন্ধ করার একটা, অর্থাৎ 2-3টা টিউবকে একবারে বাইপাস করে দেওয়া যায়। সো দিস ইজ রাইজার, দিস ইজ ডাউন কামার। ডাউন কামার দিয়ে নামবে হচ্ছে লিকুইড ওয়াটার, আর রাইজার দিয়ে যাবে হচ্ছে মিক্সড। কি মিক্সড? স্টিম এবং ওয়াটার। এখানে দেখো একটা ডোর থাকে, খুলে অনেক সময় পরিষ্কার করার জন্য। সো দিস ইজ ভেরি সিম্পল ব্যাবকক্স এন্ড উইলকক্স বয়লার বলে। ইন্ডাস্ট্রিতে সাধারণভাবে এই টাইপের বয়লার দেখা যায়, পাওয়ার প্ল্যান্টের বাইরে এই টাইপের বয়লার দেখা যায়। এবং ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো কোম্পানিগুলোর মধ্যে একটা হচ্ছে ব্যাবকক্স এন্ড উইলকক্স কোম্পানি, প্রায় শখানেক বছরের পুরনো কোম্পানি। তারা এখন পর্যন্ত বয়লার সংক্রান্ত ডিজাইন সংক্রান্ত যত ডিজাইন ডেটা, তাদেরটাই মোস্ট অফ আস ইউজ করি। তাদের প্রচুর ডিজাইন ডকুমেন্টেশন আছে, যেটা সাধারণত যারা বয়লার ডিজাইন করে তারা এটাকে ইউজ করে। এখন আমরা যদি বলি ওয়াটার টিউব বয়লার এবং ফায়ার টিউব বয়লারের মধ্যে কম্পেয়ার করো, what should be the first point?
The first point should be in fire tube boiler, fire or flue gas is inside the tube and water surrounds them. Water tube boiler আসবে, water is inside the tube and fire surrounds them. So this is the first difference. তারপরে বেসিক ডিফারেন্স গুলো আমরা ক্যারেক্টারিস্টিক্স বলেছি, as for example fire tube boiler, they are low pressure, low temperature, small boilers. Conversely water tube boiler হচ্ছে high pressure, high temperature এবং large boilers. Fire tube boilers are small capacity, mostly used in the industrial applications. Water tube boilers are large boilers. They are used mostly for power generations or very big industries. But 4 number point which must be there, in case of fire tube boiler, we have to heat a large amount of water to produce small amount of steam. So response to load variation is small. ভেরি পোর। তার কারণ হচ্ছে আমি যদি হঠাৎ করে ফায়ার টিউব বয়লার থেকে বলি যে আমার 1 কেজি স্টিম বানাচ্ছিল প্রতি মিনিটে, এখন এটা 2 কেজি স্টিম বানানো দরকার, সে হঠাৎ করে পারবে না, বিকজ তার বিশাল বড় কন্টেইনার, ওইটাকে সে হিটিং বাড়ানো যায় না। কিন্তু ইন টাইপ কেস অফ ওয়াটার টিউব বয়লার, comparatively small amount of water is heated to produce large amount of steam, so it responds very promptly to the load variation. 5 number point, এটা সাধারণত পার্থক্য পরীক্ষায় দেওয়াই হয়, যে in case of fire tube boiler explosion is severe because in most cases actually the boiler drum explodes. In case of water tube boiler, there is little possibility of water drum to explode, and tube explosion is nearly harmless. So this is a very safe boiler. Water tube boiler is safe boiler. Fire tube boiler is very unsafe boiler. But আমরা fire tube boiler কেন যাই? Because of the cost. They are very cheap. Water tube boiler, they are very, very expensive because of the material cost. Okay, so এখানে আমরা এই কম্পারিজন আমি এখানে লিখলাম না, but you have to write it down. এখন বয়লারে আমরা যখন দেখি, বয়লারে আমরা দেখতে পাই 2 ধরনের কম্পোনেন্টস থাকে। এই কম্পোনেন্টস গুলোকে আমরা দুইটা আলাদা নামে বলি। একটা নাম হচ্ছে বয়লার মাউন্টিংস বলা হয়। বয়লার মাউন্টিংস ছাড়া কেউ যদি বয়লার চালায়, he may be in real trouble because বয়লার অ্যাক্ট বলে কোন অবস্থাতে বয়লার কোনো মাউন্টিংস ছাড়া চালানো যাবে না। সো এটা ডেফিনেশন কি? Primarily intended for the safety of the boiler and for complete control of the steam generation process. দুইটা পারপাস সে সার্ভ করে। মেইন উদ্দেশ্য হচ্ছে সেফটি অফ দ্য বয়লার, safety of the boiler, because if the boiler explodes it will kill people. So if you neglect boiler mountings, you may be in real trouble. But দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে ফর দ্য কমপ্লিট কন্ট্রোল অফ দ্য স্টিম জেনারেশন প্রসেস। ফলে এখানে আমরা যখন দেখি বেশ কিছু বয়লার মাউন্টিংস থাকে, তার মধ্যে প্রথম যে টাইপটা হচ্ছে দুইটা সেফটি ভালভ। সেফটি ভালভ কি করে? আমরা জানি যে একটা সার্টেন প্রেসার, ধরা যাক আমি বয়লার থেকে স্টিম সাপ্লাই দিচ্ছি হলো 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার। থিওরিটিক্যালি কোনো অবস্থাতেই তার প্রেসার 12 অ্যাটমসফিয়ারিক প্রেসারে ওঠার কোনো কারণ নাই। ফলে 10 যদি সেটিং হয়, 12 দিকে সেফটি ভালভটা সেট করে রাখা হয়, সো দ্যাট কোনো কারণে যদি সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে কেউ নিচ্ছে না, পাম্প বেশি কাজ করছে, বয়লার যাতে কোনোভাবেই এই প্রেসারকে এক্সিড না করতে পারে, সেই জন্য সেফটি ভালভ দেওয়া থাকে দুইটা। আমি অপারেটিং প্রিন্সিপাল কিছুক্ষণ পরে দেখাবো। সো দ্যাট বয়লার ড্রামে কোনো অবস্থাতেই প্রেসার যাতে বাড়তে না পারে। দুইটার কারণ কি গতদিন আমরা বলেছি, যে এগুলো আসলে অধিকাংশই দুইটা করে থাকে, যে কোনো কারণে যদি একটা যদি কাজ না করে, অ্যাটলিস্ট আরেকটা যাতে যান বাঁচাইতে পারে। কারণ
দুই প্রান্তে থাকে, দুইটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, দে আর মেকানিক্যাল ডিভাইসেস, দুইটা একই সাথে নষ্ট হওয়ার সম্ভাবনা কম, দুইটা ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ইন মোস্ট কেসেস দুইটা প্রেসার গেজ, visible plug, steam stop valve. So these are mandatory requirement. So these are boiler mountings. এইখানে বয়লার অ্যাক্সেসরিজ নামে আরো কিছু কম্পোনেন্ট আছে, যেগুলো হচ্ছে কম্পোনেন্টস ইনস্টল টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য সিস্টেম, এবং ইন মোস্ট কেসেস দ্য প্রপার ওয়ার্কিং এর জন্য সুবিধা করে, যে আমি খুব এফিশিয়েন্টলি চালাইতে চাই এবং চালানোর একটু সুবিধা হওয়ার জন্য যে কম্পোনেন্ট গুলো ইউজ করে, দোজ আর বয়লার অ্যাক্সেসরিজ। চারটা কম্পোনেন্টকে আমরা এর মধ্যে ফেলি। একটা হচ্ছে এয়ার প্রি হিটার, আমরা এটা ওয়ার্কিং প্রিন্সিপাল একটু পরে বলবো, ইকোনমাইজার, সুপার হিটার এন্ড ফিট পাম্প। সুপার হিটারটা এর আগে আমরা বলেছি। সুপার হিটারে আসলে কি হয়, আমরা জানি যে বয়লারের প্রেসার রিমেইনস দ্য সেম, বাট টেম্পারেচার ইজ raised significantly above the saturation temperature, so that steam is superheated. সুবিধা কি, সুপারহিটেড স্টিম 1 কেজি স্টিম দিলে সে আসলে অনেক হাই প্রেসারে, অনেক হাই টেম্পারেচার থাকে, সো দ্যাট এনার্জি ইজ ভেরি ভেরি হাই, সো দ্যাট এফিসিয়েন্সি উইল বি হাই। সো সুপারহিটারের কাজটা আমরা একটু আগে দেখেছি। সো হোয়াট অ্যাবাউট আদার থ্রি? পাম্পের মেকানিজমটা আমরা একটু পরে যদি চিন্তা করি, আচ্ছা, পাম্পের মেকানিজমটা যদি আমরা চিন্তা করি, আমরা এখানে দেখব এখানে যে পানি সাপ্লাই দিচ্ছি, এখানে কিন্তু কেউ তো হাত দিয়ে দিতে পারবে না, একটা হাই প্রেসারে যেহেতু দিতে হবে, সো ইউ হ্যাভ টু ইউজ দ্য পাম্প। কেউ ইচ্ছা করলে কিন্তু পানি দিতে পারতো, আবার চালু করতো, বন্ধ করতো, কিন্তু যেহেতু পাম্প দিয়ে দিচ্ছি, সো এটা আসলে প্রপার অপারেশনস এর জন্য রিলেটেড। আমরা এই সুপার সরি অ্যাক্সেসরিজ গুলা আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল আর একটু পরে বলবো। এখন আমরা মাউন্টিংস নিয়ে শুরু করি। ফার্স্ট, সেফটি ভালভ। একটু ছবিটার দিকে একটু তাকায় দেখি, উপরে বসানো আছে। একটু যদি আগের ছবিতে যাই, সেফটি ভালভ এখানে, এখানে দেখছো সেফটি ভালভ। সো আমরা দেখতে পাচ্ছি উপরে বসানো থাকে। সো কিভাবে কাজ করে দেখো, স্টিম স্পেসের উপরে থাকে। এদিক থেকে যদি আমরা ছবিটা দেখি, এইখানে দেখো স্টিম, এই জায়গাটা একটা ভালভের মতো আছে, যেটার উপর একটা ওজন দিয়ে বসানো থাকে, একটা ওজনে বসানো থাকে। এখন এই পাশ দিয়ে একটা প্রেসার দিচ্ছে আর এই পাশ দিয়ে ওজন দিচ্ছে, এই ওজনের কারণে সে এই জায়গাটায় বসে থাকবে, তাই না? যদি আমার এখানে প্রেসার সার্টেন লেভেল ক্রস করে, তাহলে সে কি করবে, এটা উপরে উঠে যাবে, তাই না? এ তো আর জায়গা মতো থাকতে পারবে না। যখনই উপরে উঠে যাবে, হোয়াট উইল হ্যাপেন, এদিক দিয়ে স্টিম বেরো যাবে, তাই না? এদিক দিয়ে স্টিম বেরো, যে এদিক দিয়ে এসে এদিক দিয়ে যে এদিক দিয়ে বের হয়ে যাবে। সো এর মধ্যে কি ওই প্রেসারের চেয়ে এখানে যে সেট প্রেসার আছে, তার চেয়ে কি প্রেসার বাড়ানো সম্ভব এই সিস্টেমে? না স্যার, এটা কোনোভাবেই সম্ভব না। একটু খেয়াল করে দেখো, যখনই প্রেসার এক্সিড করবে, সে কিন্তু এটা ধাক্কাতে সরায় ফেলবে, এদিক দিয়ে স্টিম বেড়ে যাবে। সো এই রকম সিস্টেম, এটা হচ্ছে ক্লোজড অবস্থা। যখন এইখানে ওজন বেশি, এটাকে সে ধরে রাখবে, যে কোন সামান্য একটু প্রেসারও যদি সেটিং এর উপরে যায়, ইট উইল ওপেন এন্ড স্টিম উইল স্কেপ। এবং ইন জেনারেল স্টিম যখন স্কেপ করে, ইট ক্রিয়েটস হিউজ নয়েজ, প্রচন্ড শব্দ হয়। এই শব্দটা কারণে আমরা দেখতে পাই যে সবাই টের পায় যে আসলে বয়লারে প্রবলেম হচ্ছে। কাজে বয়লার কখনো ফুটবে না যদি সেফটি ভালভ কাজ করে। এবং অনেক সময় যেটা করে ইন্ডাস্ট্রিতে দেখা যায়, সেফটি ভালভ বারবার ওপেন হয়ে যাচ্ছে, ফলে যেটা হচ্ছে শব্দ করতেছে, শব্দ করে একটু প্রেসার ছেড়ে দিচ্ছে, এদিক দিয়ে স্টিম বের করে দিচ্ছে, কেউ কোনো কি যায় এখানে আরো 20 কেজি ওজন দিয়ে দিল। সো হোয়াট উইল হ্যাপেন, বয়লারের সিস্টেমের চেয়ে কিন্তু সে প্রেসার বেড়ে গেল, তাই না? সাধারণত অধিকাংশ বয়লার ফুটার জন্য এটা দায়ী। সেফটি ভালভ আইদার বন্ধ করে দেয়, এখানে স্ক্রু মেরে দেয়, অথবা এখানে এক্সট্রা ওজন দিয়ে দেয়। এক্সট্রা ওজনটা দিলেই সে কিন্তু এখানে বেশি প্রেসার থাকছে, এই প্রেসারটা যদি এখানে যে প্রেসার নিতে হবে তার চেয়ে বেশি হয়, সো এটা কিন্তু ফেটে যাবে। এখন একটু চিন্তা করে দেখো, আমরা যে ছবিটা দেখিয়েছি, সেই ছবিটা হচ্ছে কি, এই কাস্ট আয়রনের ওজন দিছে, এটিকে অন্য কোনো ভাবে এই কাজটা করা যেত, সেট করাটা?
আর কোনো বুদ্ধি কেউ বলো, একটু চিন্তা করে দেখো। আগের একটা ছবিতে আমরা দেখিয়েছি, এখানে কি ছিল দেখছো? এই জায়গাটা স্প্রিং দিলেও কি চলবে না? একটু চিন্তা করো। এমন ভাবে স্প্রিং দিলাম, স্প্রিং টান দিয়ে ধাক্কা দিয়ে রাখবে। স্প্রিং এর তো একটা ফিক্সড ফোর্স দেয়, তাই না? এখানে ধাক্কা দিয়ে রাখবে। এখানে যদি সাপোর্টে এখানে যদি স্প্রিং দিয়ে এমনি করে দিতাম, এইভাবে ধাক্কা দিয়ে উঠতো। অর্থাৎ মডার্ন সিস্টেমে নট নেসেসারিলি আগের মতো ওজন দিত, আজকাল মডার্ন সিস্টেমে স্প্রিং দিয়ে দেয় এবং দেখা যায় স্প্রিং এর উপরে এখানে স্ক্রু দিয়ে যদি আমি সেটিংটা বেশি কম করতে চাই এটা ফাইন। প্রথম জেনারেশনে বয়লারে এই টাইপের ওজন দেওয়া হতো, সুবিধা ছিল যে সেফার, যে এটা ওজন তো ওজনই থাকবে। স্প্রিং দিলে স্প্রিংটা কোনো সময় দুর্বল হয়ে গেলে কিন্তু সে প্রেসার আগে ছেড়ে দেবে, তাই না? কিন্তু ওজন তার কমবে না। ফলে ওই কারণে আমরা দেখতে পাই যে সেফটি ভালভ ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ দ্য সেম। দেয়ার উইল বি সার্টেন ফোর্স এন্ড দেয়ার উইল বি সার্টেন প্রেসার জেনারেটেড ফোর্স। এ একটা ব্যালেন্স কন্ডিশনে যাবে। কাজেই সেফটি ভালভ যদি থাকে কখনোই ওজন থাকা সুবিধা হচ্ছে কখনোই এটার ভ্যালু চেঞ্জ হবে না। কাজে তুমি যখন একবার সেট করলা কোনোভাবে এই প্রেসারের উপরে সে যেতে দিবে না। দ্যাটস দ্য বিউটি উইথ দ্য সিস্টেম সেফটি ভালভ। এবং ইন মোস্ট মডার্ন বয়লার সিস্টেম গুলোতেও ইভেন মেকানিক্যাল সেফটি ভালভ গুলো থাকে, আদারওয়াইজ ইট উইল কিল পিপল। ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম যদি ফেল করে তাহলে কিন্তু এটা ওপেন হবে না টাইমলি। সেকেন্ডটা ওয়াটার লেভেল ইন্ডিকেটর। ওয়াটার লেভেল ইন্ডিকেটরের ছবিটা দেখে মনে হচ্ছে এত সিম্পল একটা কাজ, একটা পানির টিউব দিয়ে দিলেই হতো। এমনি করে দিলে, এমনি ওপেন করে দিলে কি হতো বলো দেখি, একটু চিন্তা করে দেখো। আমি এখানে একটা টিউব নিয়ে, এই যে ওপেন টিউব নিয়ে এরকম খাড়া করে দিলাম, কি অসুবিধা হইতো বলো দেখি? স্যার তার স্টিম উপর ওয়াটার দিয়ে স্টিম বের হয়ে যেত। তাহলে কি সিস্টেমের মধ্যে তুমি কোনোভাবে প্রেসার ক্রিয়েট করতে পারতা? না স্যার। কাজে এটা পারা যাবে না। সো হোয়াট ইজ ডান, এদিক দিয়ে একটা টিউব নিচ্ছে, লম্বা টিউব নিয়ে এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে নিচ্ছে, পারফেক্টলি অল রাইট। এই জায়গাটার ভিতরে ক্রস সেকশনের ছবি দিয়েছে, এই জায়গাটা আসলে হচ্ছে কাঁচ, বাকিটুকু হচ্ছে অন্য মেটাল। তাতে সুবিধা হচ্ছে কি ইউ ক্যান সি, তাই না? এবং একটু সুবিধা হচ্ছে কি লম্বা অনেক দূরে আসছে তো, ফলে এই জিনিসটা ঠান্ডা হয়ে যায়। যে এদিক দিয়ে আসতেছে মেটাল দিয়ে আসছে তো ঠান্ডা হয়ে যায়। ফলে এইখানে যদি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে বা 200, এখানে তো 150, এখানে কিন্তু 150 থাকলে এখানেও 150 থাকবে, ইন টাচে আছে। কাজে এইখানে কিন্তু আর 150 থাকবে না, তাই না? কেন? এদিক দিয়ে আসতেছে মেটালের মধ্যে দিয়ে ঠান্ডা হয়ে যাবে। ফলে এই জায়গাটা মোটামুটি রিজনেবল টেম্পারেচার থাকে, হয়তো 30-এ নামবে না, বাট হয়তো 100-র কাছাকাছি থাকবে, 100-র কমেই থাকে সাধারণত। এখন সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই জায়গায় পানি ফুটবে কি? এই জায়গায় কি পানি বয়েল করবে? একটু চিন্তা করে দেখো। জি স্যার, বয়স তো করুন। এই জায়গায় পানি বয়েল করবে না, বিকজ ইটস এ কম্পারেটিভলি কোল্ড দেন দ্য স্যাচুরেশন কন্ডিশন, তাই না? এটা হচ্ছে কম টেম্পারেচার না? ফলে মোরলেস এইখানে কোনো বয়েলিং বা বাবল নিয়ারলি দেখা যাবে না, বিকজ ইট ইজ এট এ ভেরি হাই প্রেসার, তাই না? প্রেসার তো সেম, এটা একটা। সো এটা এইখানে দেখো, এই গ্লাসটা ভেঙে গেলে হোয়াট উইল হ্যাপেন? বয়লার কোলাপস করবে না? দেখো এই সিনারিও তো দেখো, এই গ্লাসটা যদি ভেঙে যায়, এদিক দিয়ে স্টিম বেরোতে থাকবে, এদিক দিয়ে পানি বেরোতে থাকবে, এভাপোরেট করতে থাকবে। সো ইট উইল বি ডিজাস্টারাস না? চিন্তা করে দেখো, ইট উইল বি এ ডিজাস্টারাস সিনারিও। সো হোয়াট উইল হ্যাপেন দেন? তুমি কি বয়লার চলবে? ওয়াটার কক গুলি আর স্টিম কক গুলি বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি এটা টের পাওয়ার আগেই তো তুমি সিদ্ধ হয়ে যাবে, তাই না? জি স্যার। কোনোভাবে যদি 100 লিটার পানি বেরোতে পারে, ওই রুমে তুমি আশেপাশে যেতে পারবা? একটু চিন্তা করো। 1 কেজি পানিও যদি বেরোয়, কারণ ইটস এ ভেরি হাই প্রেসারে, তাই না? মুহূর্তের মধ্যে বেরো যাবে, তাই না? আর তুমি মুহূর্তের মধ্যে মারা গেলা, যেতে পারবে না। একটু চিন্তা করে দেখো, এই জায়গাটা দেখো, এই জন্য আমরা ফান্ডামেন্টাল ওয়ার্কিং প্রিন্সিপাল আছে। এই জায়গাটা দেখো, এইটা একটা বলের মতো থাকে, দুইটা বল থাকে। স্টিম যদি, এখানে তো কোনো ফ্লো হয় না, তাই না? এদিকে দেখো, চিন্তা করে কোনো ফ্লো নাই, কিন্তু এদিক দিয়ে যদি ভেঙে যায়, সেই স্টিম এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে না দ্রুত? এদিক দিয়ে স্টিম দ্রুত হ্রাস করবে, এদিক দিয়েও পানি দ্রুত হ্রাস করবে, তাই না?
এইটা হ্রাস করলে এই করবে কি, এইটা এইখানে যে আটকে যাবে, দেখছো? একটু খেয়াল করে দাও, ছবি দুটো দেখো, একটু চিন্তা করে দেখো, দেখছো? জি স্যার, ক্লিয়ার। সো দিস ইজ এ ভেরি বেসিক থিং। এই জিনিসটা থাকে, এই জিনিসটা যদি না থাকে লোকজন কিন্তু ওই শুধুমাত্র এখানে কাঁচ দিয়ে দেখতে নিছে পানি কেমন আছে, আর পুরো রুমে সবাই মারা গেল। দৌড়ায় পালাইতে পারবে, বিকজ এটা দিয়ে খুব তাড়াতাড়ি বেরোতে পারবে না, বাট স্টিল অনেকেই সিদ্ধ হবে আর কি। বাট খেয়াল করে দেখো, যখনই এদিক দিয়ে দ্রুত বেরোবে, এটা করবে কি, এই মুহূর্তে লক করে ফেলবে। এটা ডিজাইনটা এরকমই, একদম আটকে যাবে। এটা এই জায়গাটা বসে থাকে, এটা আটকে যাবে, এমনিতে বেশি আটকে যায়। এখন দেখো, এটা যখন এই মাথায় বসেছিল, এইবার যখন এখানে আটকে গেছে, সে কিন্তু একটা বাইপাস পেয়ে গেছে, তাই না? যেটা দ্রুত আসতেছিল সে কিন্তু এখন আর আর প্রবলেমটা করছে না। এটা এখন তুমি করবা কি, এটাকে বন্ধ করে দিবা। এটা বন্ধ করে তারপরে ধীরে সুস্থে এই গ্লাসটা খুলে পাল্টাইতে হবে। ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝছো? ইটস এ ভেরি ইন্টারেস্টিং, ভেরি প্রিমিটিভ ডিজাইন, কিন্তু বুঝা গেছে ওয়ার্কিং প্রিন্সিপাল? জি স্যার। বিকজ এই ওয়ার্কিং প্রিন্সিপাল গুলা দিজার একটা জিনিস তোমাদের বলেছি, গতদিনে বলেছি যে এয়ারক্রাফটেও কিন্তু ফাইনাল সেফটি ডিভাইস গুলো কিন্তু মেকানিক্যাল, বিকজ এই জিনিসগুলো কখনো ফেল করবে না। সিম্পল জিনিস ফেল করা কিছু নেই। এদিক দিয়ে দ্রুত গেলেই সে এখান থেকে ধাক্কা খেয়ে এখানে উঠে যাবে, এদিক দিয়ে দ্রুত গেলে এখানে ধাক্কা খেয়ে উঠে এখানে আটকে যাবে। দেখছো জায়গাটা, দেখছো? সো আমরা ওয়াটার লেভেল ইন্ডিকেটর গ্লাসটা ভাঙলেও কিন্তু তেমন কিছু হবে না। আমরা দেখতে পাবো মুহূর্তের মধ্যে এটা লক হয়ে যাবে এবং আর কোনো কিছু হবে না। তুমি বুঝতে পারবো যে ভেঙে গেছে। দেন এটাকে তুমি করবা কি, ফার্স্টে এটা বন্ধ করবা, তারপরে এটা বন্ধ করবা, তারপরে এটাকে খুলে স্ক্রু খুলে এখানে দিয়ে লাগায় দিয়ে তারপরে সাধারণত আরেকটা জিনিস খেয়াল করছো, দুইটা গ্লাস আছে, দেখছো? একটা হচ্ছে গ্লাস টিউব, আরেকটা হচ্ছে গার্ড গ্লাস টিউব। সাধারণত দুইটা লেয়ার দেয়। এইটা সাধারণত হাই প্রেসারের না, বাট এইটা হাই প্রেসারের টিউব। এইটা দেওয়ার উদ্দেশ্য, এইটা ভাঙলে যাতে সরাসরি, এটা অনেক সময় প্লাস্টিকেরও থাকে, যাতে তোমার নাকে মুখে না লাগে এসা, বুঝতে পারছো? সাধারণত দুইটা লেয়ার প্রোটেকশন দেয়। সো দিস ইজ দ্য বয়লার মাউন্টিংস। একটা বয়লার মাউন্টিংস, এটা হচ্ছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর। সো আমি যদি বলি উইথ এ ভেরি ব্রিফ সিম্পল ডায়াগ্রাম এক্সপ্লেইন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ওয়াটার লেভেল ইন্ডিকেটর, এই ছবিটা কি এনাফ সেলফ এক্সপ্লেনেটরি না? একটু চিন্তা করে দেখো, সাথে দুই এক লাইন লিখতে পারো, বাট খেয়াল করো ছবিটা খুব ক্লিন না? এইখানে সাথে লিখতে পারো, ইন কেস অফ ব্রেকেজ অফ দ্য গ্লাস the ball will move to the left in the figure, or right in the figure, and it will lock the system. এখানে খেয়াল করে দেখো, ওয়ার্কিং প্রিন্সিপাল এই ছবির থেকেই বোঝা যাচ্ছে। ডায়াগ্রাম ইজ সো ক্লিন। এখানে যদি প্রেসার বেড়ে যায়, এটা ওপেনিং হয়ে যাবে। যখনই প্রেসার পাবে, এখান থেকে স্টিম বেড়ে যাবে, সাথে সাথে এটা প্রেসার নেমে গেলে এটা আবার বসে যাবে। সো ইট উইল মেইনটেইন দ্যাট প্রেসার, ইট উইল নেভার অ্যালাউ দ্য প্রেসার টু রেইজ অ্যাবভ দ্য সেট ভ্যালুস। প্রেসার এখানে হচ্ছে বয়লার মাউন্টিংস, আর একটা হচ্ছে প্রেসার গেজ। প্রেসার গেজে আমরা যদি দেখি, এখান থেকে দেখা যাচ্ছে স্টিম আসছে, সাধারণত উপরে থাকে, স্টিম আসলো, এই টিউবের মধ্যে দিয়ে যেতে যেতে সাধারণত সে লিকুইডে পরিণত হয়ে যায়। ইট ডাজন্ট ম্যাটার, স্টিম আসলেও কোনো অসুবিধা নেই। এইখানে একটা টিউবের মধ্যে দিয়ে এটা পাস করে। এই টিউবটা সাধারণত থাকে স্টিলের টিউবই থাকে। এইটা একটা খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনা আছে, যেটা হচ্ছে এটার ক্রস সেকশন হচ্ছে ইলিপ্টিক্যাল থাকে। আমি আবার বলতেছি, এটা ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ এ ভেরি ভেরি ওল্ড ডিজাইন মেকানিক্যাল সিস্টেম। ইলিপ্টিক্যাল ক্রস সেকশন থাকে। এইটা যত বেশি প্রেসার বাড়ে, তার একটা মুভমেন্ট ক্রিয়েটেড হয়। এই মুভমেন্টটা ক্রিয়েটেড হয়, এইটাই ইজ ক্যালিব্রেটেড এগেইনস্ট সাম প্রেসার, সো দ্যাট এখান থেকে এই মুভমেন্টটার উপর ভিত্তি করে এই কাঁটাটা ঘুরে এখানে প্রেসার দেয়। সো দিস ইজ এ ভেরি বেসিক প্রেসার গেজ। এটা একটা নাম আছে, সেটার নাম হচ্ছে বর্ডন টিউব প্রেসার গেজ বলে। বয়লারে সাধারণত এই বর্ডন টিউব প্রেসার গেজই ব্যবহার করা হয়। আজকাল অনেক মডার্ন ইলেকট্রনিক সেন্সর পাওয়া যায়, বাট বয়লারে কি ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম ইউজ করা যাবে? না স্যার, কেন? ফেল করতে পারে। চিন্তা করে দেখো, ইলেকট্রনিক্স, মোস্ট অফ দ্য ইলেকট্রনিক কম্পোনেন্ট 80 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর অপারেট করার কথা না, বুঝছো? কোন কোন কম্পোনেন্ট উইল অপারেট এট অ্যারাউন্ড 130 ডিগ্রি, যেগুলো হচ্ছে মিলিটারি গ্রেড বলে।
তার উপরে কিন্তু ইলেকট্রনিক কম্পোনেন্টের খেয়াল করে দেখো ভিতরে কি আছে, প্লাস্টিক্স, সিলিকন এন্ড আদার্স, এগুলো কি কোনোটা হাই টেম্পারেচার সার্ভাইভ করে? মোস্ট অফ দ্য সেন্সর উইল নট সার্ভাইভ এট দিস টেম্পারেচার। সো এখানে একদম খাঁটি পিওর স্টেনলেস স্টিলের বর্ডন টিউবের বয়লার ইউজ, প্রেসার গেজ ইউজ করা হয় বিকজ অফ দ্য রিলায়েবিলিটি ইস্যু। ইফ দ্য ইলেকট্রনিক সেন্সর এখানে কাজ করে না, এখানে ইলেকট্রনিক ডিসপ্লের মেকানিজম আছে। তোমরা যখন মোস্ট প্রবাবলি তোমাদের থার্ড ইয়ার ইনস্ট্রুমেন্টেশন কোর্সে পড়াবে, এই কাটাটাকে দিয়ে এখানে ডায়ালে না দেখায় এখান থেকে ইচ্ছা করলে ডিজিটাল ডিসপ্লে পাওয়া সম্ভব, কিন্তু পাওয়ার প্ল্যান্টে বা বয়লারে যে ডিসপ্লে ইউনিটগুলো ইউজ করে মেইন কম্পোনেন্ট হচ্ছে বর্ডন টিউব প্রেসার গেজ। কাজে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ওয়ান। অন্য টাইপের প্রেসার গেজ তুমি ইউজ করলে ইউ মে বি ইন রিয়েল ট্রাবল, লাগাইবা উইরা যাবে, বাস ঝামেলা শেষ। ফিউজিবল প্লাগ আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল আগেই ব্যাখ্যা করেছি, তারপরে আবার আমরা দেখতেছি। এখানে দেখো ছবিগুলো খুবই ক্লিন ছবি। এ হচ্ছে যে জায়গায় পানি আছে, যে জায়গায় স্টিম আছে, এইটা হচ্ছে সামথিং একটা কনিক্যাল শেপ। এই জায়গায় যে মেটালটা আমরা এটাকে বলি গান মেটাল বলি। এটা গান মেটাল হচ্ছে ব্রোঞ্জ টাইপের মেটাল, যেটা সাধারণভাবে লো টেম্পারেচারে গলে যায়, 500-550 ডিগ্রিতে গলে যায়। এখন খেয়াল করে দেখো ফ্লু গ্যাস ইজ অ্যারাউন্ড মেবি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট এখন দেখো এই পুরা জিনিসটা এই জায়গাটা 1000 ডিগ্রিতে উঠলেও সে কিন্তু খেয়াল করে দেখো 1000 ডিগ্রিতে যেতে পারবে না, বিকজ আরেক প্রান্ত আছে মেবি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবং আমরা জানি যে পানির যদি খুব টাচে থাকে এটার টেম্পারেচার কখনো বাড়তে পারবে না। তার কারণ হচ্ছে পানি চুলার গ্যাসের টেম্পারেচার প্রায় 1200-1300 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, বাট কেটলির ফ্লোরে কেউ যদি হাত দেয় কখনোই 100 ডিগ্রির উপর উঠবে না, বিকজ পানি দেওয়া থাকলে। সো এইটা যেহেতু ওয়াটার দিয়ে সারাউন্ড করা, কোনোভাবে এটা টেম্পারেচার ইন জেনারেল উঠে না, ওই 100তেই থাকে। এই জায়গাটা একটু বাড়ে, এই জায়গায় বাড়ে, বাট 100-র কাছাকাছি থাকে। সো হোয়াট হ্যাপেন্স, যতক্ষণ পর্যন্ত পানির লেয়ারটা আছে পারফেক্টলি অল রাইট, যখনই পানির লেয়ার নেমে যাচ্ছে এই জায়গাটা, সো হোয়াট উইল হ্যাপেন, ইমিডিয়েটলি এই জায়গাটা সেটা ছেড়ে দিবে, এই জায়গাটা গলে যাবে। যে এই জায়গাটা হলো দুর্বল মেটাল, এটা গলে কি করবে, এটা নিচে পড়ে যাবে। পড়ে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে চিন্তা করছো, আগে যা পানি ছিল একটু আগে আমরা যেটা বলছিলাম, সব পানি মুহূর্তের মধ্যে সে বয়েল করতে থাকবে এবং এদিক দিয়ে এসে পুরাটাকে বন্ধ করে ফেলবে। সো ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝা গেছে ফিজিবল প্লাগ। স্যার এখানে তাহলে দুর্বল ম্যাটেরিয়ালটা কি কারণে ইউজ করা হলো? এখানে তো ভালো ম্যাটেরিয়াল ইউজ করতে পারতো। কোনটা? এখানে যে দুর্বল ম্যাটেরিয়ালটা ইউজ করা আছে, এটার পরিবর্তে তো কোনো হার্ড ম্যাটেরিয়াল ইউজ করা যেত, তাহলে এখানে দুর্বলটা কেন ইউজ করছে? তুমি বলো এখানে হার্ড ম্যাটেরিয়াল দিলে কি লাভ হইতো? তুমি বলো এখন, এখানে খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানে সবকিছু ভালো কিন্তু ভালো না। খেয়াল করে দেখো, এটা যদি 1000 ডিগ্রিতে গলে এই কি ফেল করবে 1000-এ? এটি কি আমার উদ্দেশ্য কি কোনোভাবেই যাতে টেম্পারেচার না বাড়ে, মানে এই জায়গায় খেয়াল করতে, এখানে আমি প্লাটিনামে লাগাই দিলাম, তুমি চিন্তা করে দেখলা যে প্লাটিনাম খুবই দামি ধাতু, এখানে এটা ফিউজ গলে গেছে, এবার প্লাটিনাম দিয়ে লাগাই দেয়া। এখন খেয়াল করতে হবে তোমার উদ্দেশ্য কি ছিল, এই লেভেলের নিচে যাতে স্টিম না নামে। স্টিমের টেম্পারেচার ইজ এট মেবি 200 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখানে দেখো পানি আছে, পানি হতো 150 ডিগ্রি সেন্টিগ্রেড, যতক্ষণ পর্যন্ত পানি আছে এটা কিন্তু টেম্পারেচার বাড়বে না। এখন দেখো, ধরো তুমি এই জায়গায় প্লাটিনাম লাগাই দিছো, নাও এখানে 1000 ডিগ্রি গেছে, উপরে স্টিম ওপেন হয়ে গেছে, উপরে স্টিম হতে এখানে কিন্তু 1000 উঠে গেছে, প্লাটিনাম কি গলবে? না স্যার। বা স্টিল গলবে? নো। না স্যার। সো উদ্দেশ্য কি আবার? উদ্দেশ্য হচ্ছে এইটা যাতে 4-500তে গলে যায়, সো দ্যাট এই পানির লেয়ারটা নামার সাথে সাথে যাতে এটা গলে বয়লারটাকে আগুনটাকে নিভায় দেয়। কাজেই সবখানে যদি খুব ভালো দাও তাহলে কিন্তু কাজ হচ্ছে না, তাই না? জি স্যার। এইখানে ইঞ্জিনিয়ারিং ডিজাইনে একটা জিনিস তোমরা দেখবে, আমি কোনো স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি না, একটা এক্সাম্পল দেই তোমাদের ইলেকট্রিক্যাল লাইনে। বাসায় ধরো শর্ট সার্কিট হলো, দুইটা তারকে তুমি লাগাই দিলা, কি হবে বলো? করে দেখো না আবার, কি হবে? তার আগুন ধরে যাবে। কোথায় আগুন ধরবে? শক করবে তখন।
কোথায় আগুন ধরবে বলো? স্যার ওই যে জয়েন্টে। জয়েন্টে আগুন ধরবে না, এটা একটা খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট করতে পারো। তোমরা একটা কপার তার নিবা, কপার তার নিয়ে দুইটা ব্যাটারি লাগাবা, দুইটা ব্যাটারি লাগায় দুই মাথা চাপ দিয়ে হাত দিয়ে ধরে রাখবা। হোয়াট উইল ফিল? কি দেখবা? এটা এক্সপেরিমেন্টে করো। 10 টাকা খরচ, 50 টাকা খরচ পড়বে না, 20 টাকা। জি স্যার, প্রচুর স্যার, টেম্পারেচার পাওয়া যাবে। পুরা তারটা গরম হয়ে যাবে না? জি স্যার। এবং এক পর্যায়ে তুমি যদি ধরে রাখতে পারো তার গলে যাবে, তাই না? জি স্যার। চিন্তা করে দেখো কেন এটা হচ্ছে। তার কারণ হচ্ছে বিকজ অফ দ্য লো রেজিস্ট্যান্স অফ দ্য কপার ওয়্যার, কারেন্ট ফ্লো ইজ টু মাচ, ফলে সবগুলো তার ইউনিফর্মলি যাবে। বাট বাসায় কি করি আমরা, খেয়াল করছো? এলসিডি বা কিছু লাগাই দিই। আমরা করি কি, ফিউজ লাগাই। ফিউজের তারটা দেখছো কত সরু, খুবই সরু একটা তার লাগানো থাকে না? জি স্যার। উদ্দেশ্যটা কি, নর্মালি ওয়্যারিং এ যে তারটা আছে আমি চাই না ওইটা কোনোভাবে গলুক। আমি চাই আমার কোনো কারণে যদি কারেন্ট বেশি ড্র করে আমার ওই ফিউজটা ইন্টেনশনালি মেবি 1/2 দুর্বল রেখে দেওয়া হয়। পয়েন্টটা বুঝতে পারছো? সো দ্যাট আমার নতুনত্ব কি, আজকালকার তো অনেক বিল্ডিং এর তো তার তো হচ্ছে কনসিল্ড। কনসিল্ড তার মানে কি, ওয়ালের ভিতর দিক দিয়ে দেওয়া, তাই না? তার পাল্টাইতে গেলে বুঝতেছো কিরকম ভোগান্তি হবে। তো বিল্ডিং বানানোর সময় তার লাগাই দিছে, তাই না? এখন চিন্তা করে দেখো, আমরা সবসময় ফিউজটা যায়। কেউ বলতে পারে যে ওই যে ট্রিপ থাকে, রিলে ট্রিপ টিউব থাকে, তার বাইরেও দেখবো ফিউজ আছে, তাই না? একইভাবে তোমরা দেখছো যে অনেক দামি ব্র্যান্ডের আয়রন গুলার মধ্যে বা ব্লেন্ডার গুলার মধ্যে প্লাগের মধ্যে দেখছো একটা ফিউজ লাগানো। ইয়েস স্যার। উদ্দেশ্যটা কি, ভিতরে তার যদি পুড়ে যায় তার চেয়ে ফিউজটা 20 টাকার ফিউজ চলে যাওয়া ভালো। ভিতর যদি 15 অ্যাম্পিয়ারে গলে এটা 10 অ্যাম্পিয়ারে লাগায় উদ্দেশ্য। ফলে এক্স্যাক্টলি সেম হ্যাপেন্স হিয়ার। আমি জানি কোনোভাবে এই টেম্পারেচার 400-500 হওয়ার কোনো সুযোগ নাই। আমি এখানে দিব হলো মেবি 300-400 ডিগ্রির একটা দিব। এটা আবার বেশি দুর্বল দিলে, যদি মোম লাগাইতে কি হইতো? মোম লাগাইলে কি হবে, বা প্লাস্টিকের দিলে কাজই হবে না স্যার। কাজই গরম হবে না। পানি দিয়ে গলে যাবে। কাজেই আমরা সাধারণত ধরে নেই যে হ্যাঁ এটা আসলে কোনোভাবে এই টেম্পারেচার যদি পানির মধ্যে থাকে, এটা পানির মধ্যে আছে, এটা 1000-এ আছে, ঠিক আছে, এটা গরম হয়ে না 300 ডিগ্রি উঠবে, 400 ডিগ্রি। কাজে এটা ট্রায়াল এন্ড এরর বেসিসে করে, এটা 300-400 ডিগ্রি উঠতে পারে পানি থাকা অবস্থাতে। কাজে এটা 500 ডিগ্রি মেটাল দিলে কোনো অসুবিধা নেই। 500 ডিগ্রি মেটাল দিল, এই জায়গায় পানি যখন নিচে নেমে যাবে, এটা যখন স্টিমের টাচে যাবে তখন কিন্তু এটা টেম্পারেচার 1000 উঠে যাবে। কাজে এটা যখন 500 এক্সিড করবে তখন যাতে ফ্লুট করে এটা গলে পড়ে যায়। সো দিস ইজ হাউ দ্য থিংস অপারেটস। ক্লিয়ার? জি স্যার। ফলে আমরা যদি বলি চারটা ওয়ার্ক মাউন্টিংস এর আমরা ভেরি ডিটেইল ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা ব্যাখ্যা করলাম। এখন আমরা দেখি স্টিম স্টপ ভালভ কিভাবে কাজ করতেছে। এটা এটার সাথে বাসার কলের কোনো ডিফারেন্স আছে? দেখো তো মিলে, একই জিনিস নাকি? একই না? জি স্যার, মোটামুটি একই। এগুলো সবগুলো হচ্ছে ভালভ। আসলে ভালভের ডিজাইন নিয়ে এলে একই। গ্যাসের চুলাতেও যেটা আছে এক্স্যাক্টলি একই জিনিসই। খেয়াল করে দেখো, আমরা ইচ্ছা করলে এটাকে পুরো বন্ধ করে দিতে পারি, এটা দিয়ে ইচ্ছা করলে আমরা অ্যামাউন্ট রেগুলেট করতে পারি, তাই না? এটা যদি বেশি নামায় দেয়, কল দেখছো সে কি স্টিম বেরোতে পারবে নাকি? বুঝছো? সো দিস ইজ দ্য স্টিম স্টপ ভালভ। সো আমরা 5টা মাউন্টিংস দেখেছিলাম ওখানে। এই 5টা মাউন্টিংসেরই আমরা কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা দেখলাম। ভেরি সিম্পল ওয়ার্কিং প্রিন্সিপাল এটা। এবং একটু দেখছো যে সেফটি ডিভাইস গুলো এগুলা সবই স্পষ্ট। এখন আমরা দেখছি বয়লার এক্সেসরিজ। বয়লার এক্সেসরিজ কি আমরা কি বলছিলাম, যে কম্পোনেন্ট গুলো আমার বয়লারের এফিসিয়েন্সির সাথে রিলেটেড। এখন একটু আমরা দেখি এই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বড় পাওয়ার প্ল্যান্ট এগুলো সব একটু দেখো, আমি যদি পানি সরাসরি ড্রামে দিতাম, পানি কত ডিগ্রিতে সাপ্লাই দিতাম একটু চিন্তা করে দেখো তো। 30 বা 35। 30 বা 35। এখন একটু চিন্তা করে দেখো, 30 বা 35-এ যদি পানি দেই, সেটা আলটিমেটলি বয়েল হওয়ার আগে 100 ডিগ্রিতে উঠতে হবে না জি অ্যাটলিস্ট? স্যার। ইয়েস স্যার। আর হাই প্রেসারে হলে হয়তো 150 ডিগ্রিতে উঠতে হবে।
একটু চিন্তা করো, ধোঁয়া বের হয়ে যাচ্ছে কত ডিগ্রিতে? 500, 700, 1000, 500, 700, 800, তাই না? এই জি, স্যার। ছবিটা হচ্ছে চিমনি। একটু চিন্তা করে দেখো, এই যে চিমনি, এই যে চিমনি, এই যে চিমনি, এই চিমনির পানি দিয়ে যদি আমি যদি সাপ্লাই যেটা দিচ্ছিলাম, সেই সাপ্লাইটাকে যদি পানিটা যে ফিড ওয়াটার পাম্প দিয়ে যাচ্ছে, এইবার যদি এইভাবে নিয়ে এসে এখানে সাপ্লাই দিতাম, এবার কি অবস্থা দাঁড়াতো একটু বলো দেখে চিন্তা করে। স্যার তখন বেশি টেম্পারেচারে পানি পাইতাম। আমি কিন্তু বয়লারের মতো কাজ করা শুরু করবে না, বিকজ ইটস এ হাই প্রেসার। যেহেতু পাম্পের পরে এটা আসছে, খেয়াল করতে হবে, পাম্পের আগে না, পাম্পের পরে। এদিক দিয়ে আমি দিয়ে দিছি, সো ইটস এ ভেরি হাই প্রেসার। এদিকে দিচ্ছি, এই যদি কিছু বয়েল কইরাও যায়, আমার কিছু আসে যায়? না স্যার। সো ইট উইল বি হিয়ার। এইখানেরটা কি জিনিস? এটা বেসিক্যালি হচ্ছে যে বয়লারের টিউবটা, এই শত শত টিউব যেটা দিয়ে যাচ্ছে, সেটা দিয়ে হচ্ছে, এটাকে এভাপোরেটর বলে। অর্থাৎ এই টিউবটাকে এখানে, এই টিউবটাকে এভাপোরেটর বলছে, এখানে এভাপোরেট করছে এটা। আরেকটা জিনিস দেখো, এইটা কি? সুপার হিটারটা না? সুপার হিটার। অর্থাৎ এইখানে এই যে চিমনি না, এই যে বার্ন গ্যাস যাচ্ছে, যাওয়ার মধ্যে প্রসেসটার মধ্যে দেখো, সবার আগে যাচ্ছে কি এভাপোরেটর টিউবের মধ্যে দিয়ে, তারপরে যাচ্ছে কি সুপার হিটার টিউবের মধ্যে দিয়ে, তারপরে যাচ্ছে ইকোনমাইজারের মধ্যে দিয়ে। একটু দেখো তো ছবিটার সাথে মিলে কিনা। আবার দেখো, ফার্স্টে যাচ্ছে কি এভাপোরেটর, তারপর সুপার হিটার, এদিক দিয়ে আমি বের করে দিচ্ছি, তাই না? এইখানে যে এডিশনাল কম্পোনেন্টটা আসছে, সেই কম্পোনেন্টটা কি করলো? পানি যে সাপ্লাইটা দিচ্ছি সরাসরি এখান থেকে এখানে না দিয়ে করতেছি ওই টিউবগুলো এদিক দিয়ে নিয়ে যাচ্ছে, সো দ্যাট এদিক দিয়ে হট গ্যাস বেড়ে যাচ্ছিল প্রায় 400-500 ডিগ্রি সেন্টিগ্রেডে, সো দ্যাট ইট গেটস হট। সো ইকোনমাইজার কি জিনিস? তাহলে কি করতেছে ইকোনমাইজারের কাজ? কি? স্যার পানির লেভেলটা ঠিক রাখা। হ্যাঁ, পানির লেভেল ঠিক রাখা। স্যার পানির টেম্পারেচার বাড়ায় দিই। টেম্পারেচারটা স্যার বাড়ানো। টেম্পারেচারটা বাড়িয়ে। টেম্পারেচারটাকে বাড়ায়। এটার জন্য কি এডিশনাল ফুয়েল কস্ট হচ্ছে কোনো? না না স্যার। স্যার। না স্যার। বিকজ চিমনি দিয়ে যে হট গ্যাসটা বেড়ে যাচ্ছিল সেটা দিয়ে। এতে কি এফিশিয়েন্সি বাড়বে? মনে হয় না স্যার। চিন্তা করে বলো, এফিশিয়েন্সি বাড়বে কি বাড়বে না? জি স্যার, অবশ্যই বাড়বে, কারণ আমরা ওয়েস্টেজ হিট থেকে তো কিছু হিট নিচ্ছি। কারণ খুব সিম্পল অ্যাজ দ্যাট, আমি স্টিম বানাইতে গেলে আগে 30 ডিগ্রি পানিরে 100 ডিগ্রিতে করতে হইতো, 100 ডিগ্রির পানিরে স্টিম বানাইতে হইতো। এখন 30 ডিগ্রির পানি কিন্তু আমি দিচ্ছি না, তাই না? আমি দিচ্ছি মেবি 100 ডিগ্রি, মেবি 150 ডিগ্রি হইতে পারে, তাই না? জি স্যার, প্রেসার বেশি থাকবে 150। দেশে ফলে আমার অনেকখানি হিট কম দিতে হচ্ছে না? তাতে লাভ কি? আমার এফিশিয়েন্সি অনেক বাড়বে, তাই না? আর কি কোনো ভালো সুফল পাওয়া গেল? একটু চিন্তা করে দেখো দেখি। এই দুই একজনের বাইরে কথা বলছো না। আর কি কি অ্যাডভান্টেজ হতে পারে? আমরা কিন্তু খুব সিম্পল ফর্মে তোমাদের জিনিসগুলো কভার করতেছি, বাট দে ভেরি ইম্পর্টেন্ট। একটু চিন্তা করে দেখো, বয়লার কি আরেকটু কুইক এভাপোরেট করতে পারবে না? জি স্যার। জি স্যার। তুমি কেটলি চিন্তা করো, তুমি এখানে ফ্রিজের থেকে পানি দিয়ে স্টিম বানাইতে চাইলা, আর তুমি আসলে 100 ডিগ্রির পানি দিলা, কোনটা আগে করবে, তাই না? এই কিন্তু অনেক কুইক স্টিম বানাবে, তাই না? এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। এফিশিয়েন্সি বেশি, একটু কুইক রেসপন্স করবে, ধোয়াটার টেম্পারেচার একটু কমবে। আরেকটা দুর্দান্ত ভালো অ্যাডভান্টেজ আছে, যেটা তোমরা আমি না বললে তোমরা ইন জেনারেল এটা ধরতে পারবে না এবং এটা বইও পাবে না। একটু চিন্তা করে দেখো, পানি বয়েল করতেছে কেটলিতে, এখানে যদি মাঝখানে একটু ঠান্ডা পানি ফেলে দাও কি হবে? টেম্পারেচার একটু কমে যাবে আবার। টেম্পারেচার কমার চেয়ে একটু চিন্তা করে দেখো তো, একটা ভয়াবহ রকম অ্যাজিটেশন হবে না? জি স্যার। কারণ হচ্ছে ঠান্ডা পানি ডেনসিটি বেশি, সে সোজা নিচের দিকে নামা শুরু করবে। আগে যেভাবে একটা সুন্দর একটা মোশন ছিল, পুরো মোশনটা 12টা বেজে যাবে না, তাই না? চিন্তা করে দেখো, নেচারের যে কোনো জিনিস, তুমি ফার্স্টে গরম চা খাইলা, তারপরে
আইসক্রিম খেলা, আবার চা খেলা, আবার আইসক্রিম খেলা, হোয়াট উইল হ্যাপেন? দাঁত ভেঙে যাবে না? চিন্তা করে দেখো তো, দাঁতে ব্যথা করবে না অনেকের? জি স্যার। স্যার যেটা আমি অবশ্য জলজন্ত এক্সাম্পল, আমার গোটা 10 দাঁতে আইদার রুট ক্যানেল করা অথবা ফিলিং করা অথবা নাই। কারণ কি স্যার আপনি চা আর আইসক্রিম একসাথে খেতেন স্যার? আমি আইসক্রিমও প্রচুর খাই, কফিও প্রচুর খাই, আর ইন জেনারেল ডেন্টিস্টরা আমার খুবই পছন্দ করে, কারণ আমার ওয়াইফ তো ডেন্টিস্ট, কাজে একটা জায়গায় দুইটা তুলে দেয় আর কি। ওকে, ফলে আরেকটা অ্যাডভান্টেজ আছে, হঠাৎ করে এখানে ঠান্ডা পানি দিলে এই ড্রামের মধ্যে একটা এজিটেশন হইতো না? এবং তার চেয়ে বড় কথা কি, খেয়াল করে দেখো, একদিকে গরম একদিকে ঠান্ডা হলে বয়লারের টিউব দুর্বল হয়ে যাবে না? একটা জিনিস স্যার। গরম অবস্থায় থাকলে কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু বারবার টেম্পারেচার ডিফারেন্স হলে কিন্তু মেশিন পার্টসের লাইফ কমে যায়। এটা তোমরা সবকিছুতেই জানো। তুমি ধরো এসি রুমে সারাদিন আসো, নো প্রবলেম, গরম রুমে আসো, নো প্রবলেম, তুমি আধা ঘন্টা এসি রুমে থাকো, আধা ঘন্টা বাইরে আসো, আধা ঘন্টা এসি রুমে থাকো, আধা ঘন্টা বাইরে আসো, হোয়াট উইল হ্যাপেন? তোমার বডিতে কি হবে বলো? তোমার বেশি গরম লাগবে না? তুমি আনইজি ফিল করবে না? জি স্যার। তারপরে সর্দি লাগবে, তারপরে হাঁচি শুরু হবে, তাই না? দেখো, এটা পছন্দ না হলে ঠান্ডা রুমে আধা ঘন্টা থাকবা, বেরোবা, আধা ঘন্টা থাকবা, বেরোবা, থাকবা, বেরোবা, দেখবা কিছুক্ষণের মধ্যে 2-3 বার এই সাইকেলটা করার পরে তোমার ভালোভাবে ঠান্ডা লেগে যাবে। তার কারণ হচ্ছে বডি সিস্টেম একটা টেম্পারেচারে অভ্যস্ত হচ্ছে, হঠাৎ করে ঠান্ডা হলে সে ওটাতে অভ্যস্ত হচ্ছে, আবার গরম হচ্ছে, আবার ওটাতে অভ্যস্ত করছে, বডি সিস্টেম এটাকে করতে অধিকাংশ মেশিনে। ফলে এই যে কম্পোনেন্ট, এটা ইকোনমাইজার, এটা নট অনলি এফিসিয়েন্সি বাড়ায়, নট অনলি স্পিড বাড়ায়, বয়লারের লাইফও বাড়ায়। ফলে আমরা যদি বলি ইকোনমাইজার, ফিড ওয়াটার ইজ হিটেড ইউজিং দ্য হট ফ্লু গ্যাস, রিকভার্স এনার্জি লিভিং দ্য ফ্লু গ্যাসেস, সো সিস্টেম এফিসিয়েন্সি ইমপ্রুভস। আর এখানে হচ্ছে হট ওয়াটার ইজ সাপ্লাইড টু দ্য বয়লার ড্রাম, সো থার্মাল শক ইজ মিনিমাইজড। এই যে গরম এবং ঠান্ডার যে এটাকে আমরা বলি থার্মাল শক বলি, এটাও মিনিমাইজড হয়। সুপার হিটারে কি হচ্ছে, স্টিম ইজ সাপ্লাইড সুপারহিটেড টু ইনক্রিজ দ্য সিস্টেম এফিসিয়েন্সি। তুমি যত স্টিমের টেম্পারেচার বাড়াবা, চিন্তা করো, এরপরে তার ইভাপোরেট করছে না, বাট বের হয়ে যাচ্ছে স্টিম, এখান থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে মেবি 2700 বা 500 ডিগ্রি, 2700 ডিগ্রিতে। এই সুপারহিটেড করে তুমি কিন্তু স্টিমের এনার্জি কন্টেন্ট অনেক বাড়ায় দিচ্ছ, সো তোমার এফিসিয়েন্সি বাড়বে। সো সুপারহিটেড স্টিম যখনই পারি আমরা, উই গো ফর সুপারহিটেড স্টিম, although the price is very very high. আরেকটা কম্পোনেন্ট আছে যেটা একটু চিন্তা করতে হবে, এদিক দিয়ে যে গ্যাস বেড়ে যাবে, এটা কত টেম্পারেচার থাকবে, স্টিল দেখা যায় এত কিছু কইরাও এই টেম্পারেচার মেবি 200-250 ডিগ্রিতে থাকে। এইটারে কি কোনো কাজে লাগানো যাবে? কে বলতে পারবা? এটার পাশে শীতের দিনে এটা এখানে আশেপাশে বসে যাবে, তাই না? একটু চিন্তা করে দেখো, আমরা এখন ইঞ্জিনিয়াররা এখন কিন্তু মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালরা কিন্তু এনার্জি নিয়ে খুব সাংঘাতিকভাবে কনসার্ন। এই যে এই গ্যাসটা যে বেরিয়ে যাচ্ছে, এটাকে স্টিল আরেকটা কাজে লাগানো সম্ভব, সেই কাজটা হচ্ছে আমরা বলি এয়ার প্রিহিটার। এটা কারণটা একটু আমরা ফার্স্টে বলি। তোমরা দেখছো শীতকালে আগুন ধরতে চায় না কাগজে, গরমকালে সহজে ধরে, কেন? বা কাঠে, দেখছো শীতকালে কিন্তু আর্দ্রতা কম থাকে স্যার, কিসের জন্য? হিউমিডিটি কম থাকে স্যার, শীতকালে শীতকালে হিউমিডিটি বেশি নাকি? কম থাকে স্যার। তাই? জি স্যার। দিনের বেলা কম থাকে, রাত্রেবেলা বলো দেখি, কম থাকে না বেশি থাকে? স্যার, কমই তো থাকে স্যার। চিন্তা করে দেখো, হিউমিডিটি বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় দাঁড়ায় যে বাতাস আর সেই ময়েশ্চার রাখতে পারে না, সেই জন্য ডিউ পয়েন্ট ফর্ম করে, শিশির। শীতকালে সন্ধ্যা এবং সকালে হিউমিডিটি 100%-এ পৌঁছে যায়, দিনে কম থাকে, বুঝছো? এটা স্যার ঘরেও কি একই জিনিস হয় স্যার? ইট ডিপেন্ডস অন, ইন জেনারেল হিউমিডিটি ঘরে কমে, শীতকালে কমে, সেই কারণে দেখবো অনেকের ঠোঁট ফেটে যায়। এটা ডিপেন্ড করে। আমি ইভেন শীতকালে 100% হিউমিডিটি পাইছি, আনবিলিভেবল কষ্টকর। ইয়েতে এই যে
স্টকহোমে পাইছিলাম, শীতের মধ্যে ছিলাম, আরে হায় কষ্ট। তার কারণ হচ্ছে স্টকহোমের চতুর্দিকে হচ্ছে পানি, ফলে এদিকে বরফের মতো অবস্থা ঠান্ডা, আর হচ্ছে হিউমিডিটি 100%, গায়ের মধ্যে ভেজা ভেজা লাগে, একটু পরে দেখি আঠা হয়ে যায় হাতের মধ্যে, জমে যাওয়ার চেষ্টা করে। বাট দেখবা শিশির যখন জমে তখন হচ্ছে আসলে হিউমিডিটি অনেক 100%-এর উপর হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা ছিল বলে সে শিশির হয়। এখন প্রবলেমটা হচ্ছে সেটা কারণটা না, শীতকালে কাগজ হচ্ছে ঠান্ডা, কাঠ হচ্ছে গরম, একটু গরম অবস্থায় আগুন জ্বলতে সহজ হয়। সেই জন্য দেখা যায় তুমি যে ফার্নেসে যে বাতাসটা দিচ্ছ, ধরো এই যে ধরো একটা বয়লার চিন্তা করি, এদিকে বাতাস সাপ্লাই দিচ্ছ না, এই বাতাসটা সাপ্লাই দেওয়ার আগে যদি তুমি এদিক দিয়ে টিউব দিয়ে একটা পেঁচায় ধরে ঘুরে এনে এদিক দিয়ে দিতা, কি অবস্থা হইতো চিন্তা করো তো। এদিকে একটু গরম বাতাসটা বাতাস দিতে পারতাম। এদিক দিয়ে এমনি করে পেঁচায় আনলা, কারণ স্টিল এটা 200-250 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? সুবিধা হচ্ছে এদিক দিয়ে আর একটু ঠান্ডা গ্যাস বেরোবে। মডার্ন পাওয়ার প্ল্যান্ট 120 ডিগ্রিতে বাতাস ছাড়ে মাত্র, তার আগে এমনি পেঁচায় তুচায় যেমনে পারে হিট নিয়ে নেয়, ফলে এদিক দিয়ে পেঁচায় এনে টিউবটা এদিক দিয়ে দিয়ে দেয়। সো হোয়াট উইল হ্যাপেন, এইখানে খেয়াল করতো, কোল তো সহজে বার্ন করতে চায় না, কিন্তু এখানে যদি 100 ডিগ্রির বাতাস দেওয়া হয়, বাতাস 100 ডিগ্রি তো তুলে ফেলা যায়, 100 ডিগ্রি বাতাস দেওয়া হয়, কোল ড্রাই হয়ে যাবে না সহজে, জি স্যার। আগুন ধরা সহজ হবে, জি স্যার। এফিসিয়েন্সি বাড়বে কি বাড়বে না? বাড়বে। বাড়বে তো বটে, কারণ হচ্ছে কিছু হিট এক্সট্রা নিয়ে আসছে না, তাই না? যে হিটটা ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল সেই হিটটা কিন্তু আবার ফেরত আসছে এখানে। সো আমরা যখন বার্নারে গ্যাস দেই, এখানে ধরো উল্টা দিকে গেলাম, আচ্ছা ধরো এই ধরো এইখানেও আমরা করি কি, ওই চিমনির পাশ দিয়ে একটু পাস করে দিই, বুঝছো? এদিক দিয়ে একটা চক্কর দিয়ে না এদিক দিয়ে ঢুকা দিই, এদিক দিয়ে একটা পেঁচানি দিয়ে এদিক দিয়ে বাতাস সাপ্লাই দেওয়ার সময় এদিক দিয়ে এদিক দিয়ে দিয়ে দিই, বুঝছো? কিছুই না, এই দিক দিয়ে চিমনিটা যাচ্ছে, পাশ দিয়ে আরেকটা পাইপ দিয়ে বাতাসটা টানি, তাহলে গরম বাতাস ঢুকে। সো দ্যাট হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? একটা অ্যাডভান্টেজ হচ্ছে এফিসিয়েন্সি বাড়বে, তাই না? এয়ার প্রিহিটার বলা হয় এটা। এয়ার সাপ্লাই টু দ্য বয়লার ইজ হিটেড ইউজিং দ্য হট এক্সস্ট গ্যাসেস ইন দ্য চিমনি, সাম ওয়েস্ট ইজ রিকভার্ড, সো সিস্টেম এফিসিয়েন্সি ইজ ইমপ্রুভড। সেকেন্ডটা খুব ইম্পর্টেন্ট, বেটার কম্বাশন এন্ড লো গ্রেড ফিউলস ক্যান বি বার্নড। তোমরা কেউ সুগার মিলে গেছো বা সুগার মিলে কেউ থাকো? কেউ সুগার মিলে গেছো? বাংলাদেশে অনেকগুলো সুগার মিল আছে, ইনফ্যাক্ট তোমাদের এই গত মাসে একদিন ক্লাস বাদ দিয়ে আমি গেছিলাম ইয়েতে, সুগার মিলে ইয়েতে গেছিলাম আমি, কেরুয়ান কোম্পানিতে, এই কোথায় এটা, চুয়াডাঙ্গায়, ওখানে ওখানে কিন্তু বার্ন করে হচ্ছে বেগাসি, আখের ছোবড়া। আখের ছোবড়া কিন্তু সহজে জ্বলতে চায় না, কিন্তু এয়ার প্রিহিটার ইউজ করলে খেয়াল করে দেখো অনেক ড্রাই মচমচা হয়ে যাবে না? বাতাসি দিচ্ছে প্রায় 100 ডিগ্রিতে, সো মচমচটা বেগাসিতে সহজে আগুন ধরে যায়, একটুখানি ওর উপর তেল স্প্রে করেতে ইট বার্নস পারফেক্টলি অল রাইট। সো আমরা দেখতে পেলাম যে এখানে 3 রকম বয়লার অ্যাক্সেসরিজ ইউজ করে টু ইমপ্রুভ দ্য বয়লার এফিসিয়েন্সি, superheater mostly used in the power plant to produce high pressure, high temperature steam, economizer to heat the water so that it enters at a quite high temperature to the boiler so that efficiency বাড়ে এবং থার্মাল শক কমে, আর এয়ার প্রিহিটার এফিসিয়েন্সি বাড়ে এবং খারাপ কোয়ালিটি ফুয়েলও বার্ন করা সম্ভব। সো দিস আর দ্য থিংস হুইচ ইমপ্রুভস দ্য এফিসিয়েন্সি। এই কয়টা কম্পোনেন্ট না থাকলেও বয়লার চলবে। তো মাউন্টিং ছাড়া বয়লার চালাইলে তুমি মারা যেতে পারো অথবা জেলে যেতে পারো, দুইটার একটা হইতে পারে। সো দিস ইজ হোয়াট I plan to go for the boiler. Any question? পুরো চ্যাপ্টারটার আমরা তাহলে আমি প্রথম থেকে স্লাইডগুলো একটু দেখাই, কারো কোনো প্রশ্ন থাকলে উই ক্যান গো অ্যাহেড। আমাদের আরেকটা চ্যাপ্টার আছে নেক্সট উইক, ইনশাআল্লাহ আমরা ওই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ওটা বড় চ্যাপ্টার না, আর আমি বলেছিলাম যে আমি উইদিন 2 or 3 days I shall try my best to give you some short questions
যেটা তোমরা 31st মার্চের মধ্যে জমা দিবা। ওকে, এনি কোয়েশ্চেন রিগার্ডিং বয়লার্স? সো দিস ইজ এ ভেরি বেসিক ইন্ডাস্ট্রিয়াল বয়লার। মোস্ট অফ দ্য কেসেস তোমরা আসলে ইন্ডাস্ট্রিতে এই বয়লার গুলাই দেখতে পাবা, আনলেস ইউ গো ফর দ্য পাওয়ার প্ল্যান্ট। উদ্দেশ্যগুলো আমরা বলেছি, কম্পারিজন গুলাতে দেখো, আমরা যদি কম্পেয়ার করতে বলি, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ড্র ডায়াগ্রাম এন্ড এক্সপ্লেইন দ্য ফান্ডামেন্টাল ওয়ার্কিং প্রিন্সিপাল। আমরা বয়লার এফিসিয়েন্সিকে আমরা ডিফাইন করেছি, ক্যাপাসিটি আমরা বলেছি, এবং সাধারণভাবে ফায়ার টিউব বয়লার, ওয়াটার টিউব বয়লার কোনো একটা আঁকতে দেই, আমি বলি যে একটা কোকরান বয়লার আঁকো, তার কি কম্পোনেন্টস গুলা দেখাও, এবং মাউন্টিংস এন্ড অ্যাক্সেসরিজ গুলা আলাদাভাবে মেনশন করো। অর্থাৎ তুমি হয়তো এগুলা আঁকলা, এটা পাশে ব্র্যাকেটে মাউন্টিংস লিখে দিবা, এটা পাশে মাউন্টিংস লিখবা, এটা পাশে মাউন্টিংস লিখবা, এটা পাশে মাউন্টিংস লিখবা। সুপার হিটার কই? এটা আছে? তো সুপার হিটার দেয় নাই, বাদ গেল যে দেয়ার ইজ নো সুপার হিটার। এটা তো সুপার হিটার আছে, এয়ার প্রি হিটার নাই। আমি বললাম যে এইখানে এয়ার প্রি হিটার দাও, কি করবা? এই ইকোনমাইজার দাও, কি করবা? কেমনে আঁকবা? পানির পাইপটা এমনি এমনি করে এখানে দিয়ে দেবো, তাই না? খেয়াল করে দেখো, ইকোনমাইজার এদিক দিয়ে পাইপটা নিয়ে এদিকে এমনি করে দিয়ে দেবে, এখানে একটা পাম্প লাগাই দিলা। বুঝছো ইকোনমাইজার কেমনে বসাবা? এই কইরা তোমার যদি 2-3% এফিসিয়েন্সি বাড়ে, ওভার দ্য ইয়ার চিন্তা করে দেখছো কি পরিমাণ? এটা কিন্তু এক্সট্রা কোনো খরচ নাই। খেয়াল করে দেখো, পাম্প দিয়ে কোথাও এখানে পানি দিচ্ছে, সেই পানির পাম্পটা আগে লাগাবা, এমনি করে এখানে পানি না দিয়ে এমনি করে এদিক দিয়ে দিবা, তাহলেই তো হচ্ছে। খেয়াল করছো? এই সিম্পল জিনিসটা না জানার কারণে বয়লার অধিকাংশ ক্ষেত্রেই লো এফিসিয়েন্সিতে চলে। ইকোনমাইজার কিন্তু খুবই সিম্পল। পানি দিচ্ছে, পানির পাইপটা এখান দিয়ে, এই পাম্পটাকে একটু দূরে রেখে পানির পাইপটা এমনি করে দিয়ে এখানে দিয়ে দিল, দ্যাটস অল। খেয়াল করো, পাম্প এখান থেকে এমনি না দিয়ে একটা টিউব, এই দ্যাটস অল। ফলে আমরা দেখলাম কি কম্পোনেন্টস গুলো দেখলাম। সো ইন জেনারেল, এনি কোয়েশ্চেন বলো। কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলো। স্যার বয়লারের ক্ষেত্রে তো স্যার ইফিসিয়েন্সিটা তো স্যার মানে বিভিন্ন ইউজেসের ক্ষেত্রে ডিফারেন্ট হবে না স্যার, যেমন পাওয়ার প্ল্যান্ট বা অন্যান্য ক্ষেত্রে? এফিসিয়েন্সি অনেক ডিফারেন্ট হয়। সাধারণত আমি ফায়ার টিউব বয়লারের করছিলাম 20% ছিল মেবি স্যার। হ্যাঁ, পাওয়ার প্ল্যান্টে যখন আমরা স্যার বয়লার স্যার ইফিসিয়েন্সিটা ওইখানে ক্যালকুলেট করছিলাম, তো স্যার ওইখানে আমরা দেখছিলাম যে স্যার বয়লারের ইফিসিয়েন্সিটা প্রায় মানে এমটা স্যার 90% আসছিল। আমি তোমাদের জাস্ট একটা বেসিক আইডিয়া দিই। সাধারণত ফায়ার টিউব বয়লারের এফিসিয়েন্সি থাকে 80 থেকে 85, ওয়াটার টিউব বয়লারে থাকে 90 থেকে 95 সাধারণভাবে। বাট ইট ডিপেন্ডস অন তুমি কিভাবে চালাচ্ছ, সেটিংস এর উপরে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট ইন জেনারেল ফায়ার টিউব বয়লার আর লেস এফিশিয়েন্ট দেন দ্য ওয়াটার টিউব বয়লার। অ্যারাউন্ড 10% এদিক ওদিক হয়। এনি মোর কোয়েশ্চেন? তোমরা কোথায় ক্যালকুলেট করছো? এটা কি তোমাদের ল্যাবে করাইছে? স্যার ওই যে পাওয়ার প্ল্যান্টে স্যার পাওয়ার প্রডিউস আর পাওয়ার যে আউটপুট, এটা একটা রেশিও থেকে স্যার ওইখান থেকে আমরা একটা মানে পেয়েছিলাম আর কি, যাই হোক। আচ্ছা, ওকে। এনি মোর কোয়েশ্চেন? আর কারো কোনো প্রশ্ন? আমরা উই আর নিয়ারলি এন্ড অফ দ্য কোর্স। আমি ইনশাআল্লাহ নেক্সট কয়েকদিনের মধ্যে আমি তোমাদের ওই প্রশ্নগুলো, ছোট ছোট প্রশ্ন যেগুলো আমি ক্লাসে ডিসকাস করছি, সো দ্যাট ইউ ক্যান রাইট ইয়োরসেলফ। স্লাইড আপলোড দেওয়া হয় নাই স্যার। কোন স্লাইড? এই যে বয়লারটা স্যার। আচ্ছা, আমি এটা আজকে ধরো হাফ এন আওয়ারের মধ্যে এই স্লাইড এবং আজকে প্রেজেন্টেশন ভিডিও এবং গত দিনের ভিডিও দিয়ে দিব। আসলে আমি গতদিন হঠাৎ করে বেরিয়ে গেছে, আসলে আপলোড না করে বেরিয়ে গেছি। এটা হাফ এন আওয়ার পরে পেয়ে যাবা। ওকে স্যার। ওকে স্যার। বিকজ এটা কনভার্টেড 10-15 মিনিট লাগে,
কনভার্ট করে আমি তো জাস্ট কপি করে দেব। ওকে স্যার। এনি মোর কোয়েশ্চেন? ওকে, স্টপ শেয়ার। বলো, কোনো প্রশ্ন থাকলে উই ক্যান ডিসকাস। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে কি উই ক্যান স্টপ? জি স্যার। ওকে, ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Islam, we are stopping